কাছে যাবে, ঠিক একই কায়দায় যে প্রথমে সালাম দিবে, তোমার ইন্ট্রোডিউস করবে ইয়োরসেলফ, পেশেন্টের পারমিশন নিবে, পেশেন্টের আনড্রেস করবে, পেশেন্টের পজিশনিং করতে হবে। এই পাঁচটা জিনিস মাস্ট ইউ ডু। তার মধ্যে পজিশনিং করতে আমরা কিন্তু সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টকে শোয়াই। তার মানে ব্যাক রেস্ট একটা থাকতে হবে। যদি না থাকে স্যারকে বলবে স্যার ওয়ান্ট এ ব্যাক রেস্ট। হ্যাঁ, ব্যাক রেস্ট দিয়ে তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রিটা কিন্তু এই হরিজেন্টালের সাথে যেটা তুমি খাড়া করলা এইখানে যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট ইজ 45 ডিগ্রি। কথা বুঝছো? মানে তুমি এই যে হরিজেন্টাল বেডটা এটার সাথে টেনে নিয়ে যাও, আর যেটুকু উঁচা করবা এই লেভেলে যে অ্যাঙ্গেলটা দ্যাট শুড বি 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই জন্য যে সাধারণত অনেক সময় পেশেন্ট যদি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর থাকে বা পালমোনারি ইডিমা থাকে, যদি পেশেন্টরা সুপাইন শুইতে পারে না, ফ্ল্যাট শুইতে পারে না, ফ্ল্যাট শুইতে পারে না, সুপাইন না, ফ্ল্যাট শুইতে পারে না, শ্বাসকষ্ট হয়, কাশি বেড়ে যায়, সেজন্য সে সবসময় চাবে যে বসে থাকার জন্য, অথবা অ্যাটলিস্ট কিছুটা প্রপ করার জন্য, কিছুটা প্রপ থাকার জন্য। সেই জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল এক। আর 2 নম্বর কারণ হচ্ছে যে আমরা যখন জুগুলা ভেনাস প্রেসার মাপি, সেই জুগুলা ভেনাস প্রেসার মাপার সময় আমরা বেজ অফ দ্য নেক দিয়ে মাপি, এখান দিয়ে। বেজ অফ দ্য নেক ইজ সাইনুয়াস, মানে এটা কিছুটা কার্ভ লাইক। এই যে ক্লাভিকেলটা দেখো না কেমন, এখানে কোনো ল্যান্ডমার্ক নাই। ওর ল্যান্ডমার্ক বেসিক্যালি আছে আমরা ম্যানিব্রোস্টার্নাল জাংশন, যেটা যেটা বলা হয় তোমার স্টার্নাল অ্যাঙ্গেল, এটা একটা সুন্দর ল্যান্ডমার্ক, এখান দিয়ে মাপা হয়। এখন তুমি যদি বসায় মাপো, এরকম যে বসে মাপতে হয়, তাহলে কখনোই তুমি ইউজুয়ালি তুমি কখনোই পাবা না যে তোমার ওই যে ইন্টারনাল জুগুলার ভেনের যে আপার কলাম, কলামের যে আপার লিমিট, ওটা কি কখন নর্মালি তো পাবেই না, খুব বেশি হাই না হলে পাবে না বসে থাকলে। কিন্তু পেশেন্টকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াও, তাহলে দিস এক্সটার্নাল অ্যাঙ্গেল এন্ড বেজ অফ দ্য নেক লাইজ ইন দ্য সেম হরিজেন্টাল প্লেন, একই হরিজেন্টাল প্লেন থাকবে। আর ওই হরিজেন্টাল প্লেন থেকে ভার্টিক্যালি কতখানি উপরে আছে ওই কলামের আপার লিমিটটা, এটা মেপেই আমরা কিন্তু জুগুলা ভেনাস প্রেসারটা মাপি। কথা বুঝছো? সেই জন্য আমাদের পেশেন্টকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শোয়াইতে হবে। তাহলে দিস ইজ দ্য পজিশন অফ দ্য পেশেন্ট, পেশেন্টের পজিশন করতে হবে এইভাবে। অ্যান্ড আনড্রেসিং করতে হবে আপ টু দ্য মিড অ্যাবডোমেন। পেশেন্টের পুরা বডি, পুরা এখান দিয়ে একদম নেক থেকে শুরু করে মিড অ্যাবডোমেন পর্যন্ত একদম নিউড হতে হবে, খোলা হতে হবে, তা নাহলে কিন্তু পারবে না। বাট ইন কেস অফ লেডিজ, ইউ শুড পে প্রপার রেসপেক্ট টু দেয়ার ডিগনিটি। সেই হিসাবে তাদের ব্রেস্টটাকে তুমি একটা টাওয়েল অথবা একটা লুজ গার্মেন্টস দিয়ে ঢেকে দাও, ঢেকে দাও ফর দ্য টাইম বিং। বুঝতে পারছো না, যতক্ষণ তুমি এক্সামিনেশন করবে। তবে ওভার মডেস্টির জন্য অনেক সময় দেখা যায় বেশি ভদ্রতা করতে গিয়া তুমি দেখা লাগো ইম্পর্টেন্ট সাইন হারাই ফেলতে পারো। সেই জন্য অনেক সময় দেখা যায় যে সেন্ট্রাল চেস্টে তার হয়তো একটা লাইন, একটা স্কার মার্ক আছে, মানে স্কার মার্কটা দেখতে গেলে তোমাকে দেখতে হবে। এখানে তুমি ব্রেস্ট একটু আলগা করার জন্য যদি না দেখতে পাও তাহলে হবে না। অথবা দেখা যায় যে আগে কোনো এক সময় ওই যে মাইটাল স্টেনোসিসের ইটা, ওই যে অপারেশন করা হতো আগের দিনে, সেই অপারেশনটা বিলো দ্য মেমারি ওখানে ঢেকে গেছে, তাহলে মেমারিটা উঠাইতে হবে, নাইলে তো ওই স্কার মার্কটা তুমি দেখতে পাবে না। সেই জন্য মডেস্টির প্রয়োজন, কিন্তু ইম্পর্টেন্ট সাইন যেন মিস না হয়। দেখো হি ইজ স্লিপিং, খুব নাইস। না ঘুমান, অসুবিধা নেই, আপনি জেগে থাকলেও লাভ নাই, ঘুমাইলেও অসুবিধা নেই, ঘুমান। আচ্ছা, তাহলে পেশেন্টের পজিশনিং করলাম, তাহলে পেশেন্টের পাশে গ্রেডিং করলাম, পেশেন্টের পারমিশন সিক করলাম, নিজেকে ইন্ট্রোডিউস করলাম, পারমিশন সিক করলাম, আনড্রেস করলাম। করার পরে এখন পেশেন্টের মুখের দিকে একটু তাকাও, একটু ব্যাক করে তুমি তাকাও। কতগুলো ক্যারেক্টারিস্টিক ফেসিস আছে, ইয়ে আছে। কারণ মারফ্যান্স দেখা যায় সব জায়গায় সরু হয়ে গেছে। মারফ্যান একটু লম্বাটে টাইপের মুখ টুকগুলো হয়। আর যদি সবচেয়ে বেশি হচ্ছে হাই আর্চ প্যালেট হয় মারফ্যানে, এবং আজানুলম্বিত হয়। ওরা সাধারণত এই যে হাতটা নিচে চলে আসে, অ্যাজ অকার্ড ইন আব্রাহাম লিঙ্কন, আমেরিকান প্রেসিডেন্ট, ওনার কিন্তু নিচ পর্যন্ত ছিল ইয়েটা, উনি ছিলেন এরকম মারফ্যান্সের পেশেন্ট। তো এরকম হাই আর্চ প্যালেট থাকে, সেটা আর্চ তো আমি দেখতে পাচ্ছি না পেশেন্টের মার্সিনয়েড ফেস কিনা। 2 নম্বর হচ্ছে পেশেন্টের টার্নার সিনড্রোম, এখানে ওয়েভিং অফ দ্য নেক,
নেকটা ওয়েভ থাকে, এদের কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, সেই জন্যই বলছি এদের হার্টের সাথে বিরাট সম্পর্ক। মারফ্যান্স, তারপরে হচ্ছে এখানটায় যে ওয়েভিং অফ দ্য নেক, এখান থেকে সরাসরি ছোট ছোট ঘাড় সরাসরি এখান থেকে ওয়েভ হয়ে চলে গেছে নেকটা। টার্নার সিনড্রোম অথবা ডাউন সিনড্রোম, এদের হার্টের সমস্যা থাকে, কনজেনিটাল অ্যানোমালিস থাকতে পারে। ডাউন সিনড্রোম এই ধরনের কিছু কিনা একটু তুমি দেখে নাও এখান থেকে। আর পেশেন্টের আর তো কি দেখো, পেশেন্ট ডিসনিক কিনা, পেশেন্টের লুকস লাইক সায়ানোস কিনা, সায়ানোসিস মনে হয় কিনা, পেশেন্টের না গেলে পেশেন্ট ডিসনিক কিনা, সায়ানোস কিনা, পেশেন্ট ক্যাকেকটিক কিনা দেখে নাও, চোখটা দিয়ে দেখে নাও। দেখার পরে পেশেন্টের পাশে যাও। এবং কার্ডিওভাস্কুলার যদি বলে তাহলে আমরা প্রথম পেরিফেরি এই হাত দিয়ে শুরু করবো, হাত থেকে আমরা চলে আসবো আস্তে 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 উপরের দিকে। সেখানে কিন্তু প্রথমে হাতে হচ্ছে, যদি তুমি দেখো হাতটাকে নিলা, এগুলো কিন্তু তুমি দেখে আসছো, এখন হাতটাকে নিলা, নিয়ে তুমি পালস দেখবা। পালস দেখার সময় তোর চোখে কিন্তু ক্লাবিং পড়ে যেতে পারে। যদি ক্লাবিং পড়ে, হার্টের ডিজিজের সাথে কিন্তু ক্লাবিং এর সম্পর্ক আছে, তাই না? সুতরাং ক্লাবিং থাকলে ক্লাবিংটা খেয়াল করো, একটু চোখে দেখে নাও। তোমাকে আবার খুব এরকম করে ক্লাবিং দেখতে হবে এমন না, পেশেন্টের ক্লাবিং আছে কিন্তু চোখে অ্যাপারেন্টলি মনে হয় কিনা। পেশেন্টের নেল বেডে অনেক সময় দেখা যায় স্প্লিন্টার হেমোরেজ থাকে, লঙ্গিটিউডিনাল স্ট্রিকস অফ ব্লাড মনে হয়। দিস ইজ কল্ড কি, এই যে লঙ্গিটিউডিনাল যেগুলো থাকে সেগুলো বলা হয় কি, দাঁড়াও, ওটা বলা হয় স্প্লিন্টার হেমোরেজ। স্প্লিন্টার হেমোরেজ আছে কিনা। পেশেন্টের পামার অ্যাসপেক্টে এসব জায়গায় নোডুলার পেইনফুল নোডুল থাকতে পারে, অসলার্স নোড ভেরি রেয়ার, পাওয়া যায় না, বরং এটা পাওয়া যায়। স্প্লিন্টার হেমোরেজ আছে কিনা একটু দেখে নাও, কারণ এর সাথে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সম্পর্ক আছে, বুঝতে পারছো না, স্প্লিন্টার হেমোরেজের সাথে। তা পেশেন্টে তুমি দেখতে আসছো পালস, পেরিফেরাল সায়ানোসিস থাকতে পারে, সে জায়গায় একটাল পার্টে সায়ানোসিস থাকতে পারে। ইফ দ্যাট ইজ প্রেজেন্ট, লুক এট দ্যাট থিং, একটু দেখে নাও। কিন্তু তুমি দেখতে আসছো কিন্তু পালস, তুমি পালসই দেখবা, চোখে পড়লে এগুলো দেখে নাও, এগুলো দেখে নাও। তাহলে এখানে হাতটা ধরে পালসটা দেখো। পালস সম্বন্ধে আমি আগে অনেক বলেছি। রেড রিদম এখানে দেখি, রেডিও ফিমেরাল ডিলে দেখি, রেডিয়াল অ্যাসিনক্রনি বা সিনক্রনি দেখি, ঠিক আছে না? তারপর ভলিউম এন্ড ক্যারেক্টার আমরা ক্যারোটিডে দেখবো অথবা ব্র্যাকিল আর্টারি। এরপরে আমরা আসবো ব্লাড প্রেশার মাপবো। ব্লাড প্রেশার সম্বন্ধে ডিটেলস আমরা বলেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফেসে। ফেসে কতগুলো জিনিস কিন্তু আমরা দেখি, যদিও কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন, ফেসে আমরা যেমন সেন্ট্রাল সায়ানোসিস দেখি, কার্ডিওভাস্কুলার সাথে সম্পর্ক আছে। সেখানে আমরা লিপস দেখতে পারি, টাং দেখতে পারি। যখনই টাংটা দেখবো তখন কিন্তু আমরা তার ডেন্টিশনটা দেখে আসবো। ডেন্টাল ক্যারিজ থাকে যদি, বা ডেন্টাল আনহাইজেনিক কন্ডিশন যদি থাকে, দিস আর রিস্ক ফ্যাক্টর ফর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তোমরা জানো যে স্টেফিলোককাস ভিরিড্যান্স, যেটা এখানকার লোকাল কমেন্সাল, সেজন্য ডেন্টিশন যদি খারাপ থাকে তো ওখান থেকে কিন্তু সার্কুলেশনে গিয়ে সে ওই মিউকোস ইয়েতে দিকে এন্ডোকার্ডিয়ামে গিয়ে ইনফেকশন করতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করতে পারে। দেন চোখের দিকে কিন্তু তুমি যদি তাকাও, ইউ ক্যান গেট প্যালর, এনিমিয়া পাইতে পারো। যদি তুমি দেখো এনিমিয়াটা এখানে ইম্পর্টেন্ট অত না, কিন্তু অনেক সময় দেখা যায় কি, যদি ই ভাল্ব থাকে, যদি অবশ্য এগুলো পোস্ট গ্রাজুয়েশনে তোমাদের দরকার না, যদি মেটালিক ভাল্ব থাকে, বারবার মেটালিক ভালভের সাথে সংঘর্ষের ফলে প্রচুর আরবিসি ভেঙে যায়, ভেঙে গিয়ে হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, সেই সঙ্গে জন্ডিসও পাওয়া যায়। বাট ইট ইজ নট ইয়োর পার্ট, এটা তোমাদের দরকার নেই। তুমি সরাসরি ওখান থেকে ফেস দিয়ে তুমি চলে আসো কোথায়, এরপরে তুমি প্রিকর্ডিয়ামে চলে যেতে পারো। না না সরি, নেকে থাকো। নেকে থাকলে আমি ক্যারোটিডের কথা বলেছি, ক্যারোটিড এখানে, ক্যারোটিড পালসেশনটা নাও, ভলিউম এন্ড ক্যারেক্টারটা এখানে দেখো। এবং যে জিনিসটা আগে উল্লেখ করি নাই, এটা জুগুলার ভেনাস পালস। জুগুলার ভেনাস পালসটা, পালস না, জুগুলার ভেনাস প্রেসার এন্ড ওয়েভ ফর্ম, জুগুলার ভেনাস প্রেসার এন্ড ওয়েভ ফর্ম, এই দুটো জিনিস কিন্তু এখানে দেখতে হবে। তোমাদের স্কেল আছে নাকি? স্কেল নাই না, স্কেল নাই। এটা নিয়ম হচ্ছে, এটা 45 ডিগ্রি, আপনি আর টু চয়েস হন। ধরো দিস ইজ 45 ডিগ্রি। এখন পেশেন্টের এরকম ভাবে দেখো যে যদি দেখা যায় যে মিডিয়াল টু দ্য স্টার্নোমাস্টয়েড, আসলে স্টার্নোমাস্টয়েডের নিচ দিয়ে আসে,
এখানে একটা ভেনাস ওয়েভ ফর্ম পাওয়া যেতে পারে। দেখা যাচ্ছে না হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না। এই পদ্ধতি দেখি, এই যে স্টার্নোমাস্টয়েড মাসলটা, এই যে ক্যামেরাটা ক্যামেরা করে দাও, এই সাইড করে দাও, সামনে নাও, এটা নিচে করতে হবে, এই সাইড ঘুরে দিতে হবে, সাইড ঘোরাও, দেখতে পাচ্ছ? এটা খুলে ফেলো, ওটা নিচে করে দাও একটু, হ্যাঁ নিচে করে এই সাইড করে দাও। তোমাদের কোনো অসুবিধা হলে বলবা, আমরা ঠিক করে দেবো সাথে সাথে। এখানটায় তুমি যদি দেখো, আচ্ছা একটু বলে নেই, তোমাদের মধ্যে যে কন্ট্রোভার্সিটা আসবে সেটা হচ্ছে যখন লিম্ফ নোড এক্সামিন, তখন লিম্ফ নোড এক্সামিন করার সময় যে সাইডের লিম্ফ নোড সেই সাইডটা তুমি বাঁকায় নিতে পারো পেশেন্টের ফেসটা, তাহলে হবে কি মাসলগুলো রিল্যাক্স হবে। ওই পাশে দেখতে চাও ওই পাশে একটু বাঁকায় নিতে পারো, বুঝতে পারছো? মানুষ শাক করে এরকম ভাবে ধরে তারপরে দেখে, সেটাও করতে পারো। আচ্ছা যাই হোক, আমরা এখন আসি হচ্ছে এখানে জুগুলার, এখানে নর্মালি নর্মালি যে ভেনাস যেটা জুগুলার ভেনাস পালস যেটা, যে জুগুলার ভেনাস ওয়েভ যেটা, সেটা এই যে স্টার্নোমাস্টার যে এখানে যে ইটা আছে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্টের পিছনে থাকে, নর্মালি দেখা যায় না। এবং এখানে স্টার্নাল অ্যাঙ্গেলটা এর থেকে 4-5 সেন্টিমিটার নিচে আছে মিডল অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, মিডল অফ দ্য রাইট অ্যাট্রিয়াম বা সেন্টার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। এখান থেকে যদি তুমি স্টার্নাল অ্যাঙ্গেলে হাত দিয়ে ঘষলেই যে জায়গাটা উঁচা পাবে সেই জায়গাটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। এই একটা এন্ট্রি আছে, এখান থেকে ঘষা দাও, ঘষা দিয়ে প্রথমে স্টার্নাল অ্যাঙ্গেলটাকে তুমি ঠিক করে নাও। স্টার্নাল অ্যাঙ্গেল যখন ঠিক করবা, এই লেভেলটাকে 0 পয়েন্ট ধরো, 0। এখান থেকে 5 সেন্টিমিটার নিচে আছে তোমার কি সেন্টার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। এখন তুমি স্টার্নাল অ্যাঙ্গেল থেকে তুমি আসলে ভার্টিক্যালি কতটা উঁচুতে কত সেন্টিমিটার আছে সেটা তুমি কিন্তু দেখতেছো ভার্টিক্যালি। দেখার নিয়ম হচ্ছে কি, তুমি এখান দিয়ে একটা স্কেল ধরো, এখান থেকে একটা স্কেল ধরো, আর এখান দিয়ে একটা স্কেল ধরো, ধরে স্কেল যদি ধরতো ভালো হইতো, স্কেল তো নাই। আচ্ছা, যদি তুমি এখানে যদি স্টার্নাল অ্যাঙ্গেলে এখান দিয়ে একটা লাইন টানো আর এখান দিয়ে যদি লাইন টানো, তাহলে তুমি দেখতে পাবা এখানে মনে করো এই লেভেলে আছে তোমার ইটা আপার কলাম, মানে আপার লিমিট বা আপার পালসেশনের যে পালসেশন ঠিক না, এই যে ভেনাস কলামের শুধু আপার লিমিটটা এই জায়গায় মনে করো, এখান থেকে একটা লাইন হরিজন্টাল লাইন টানো আর এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানো। ভার্টিক্যাল লাইন টানলে যেখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা, ওখানে তুমি আঙ্গুল দিয়ে ধরো, ধরে পরে মাপো এখানটা কয় সেন্টিমিটার, এর নিচের থেকে এখানে মারো, 0 পয়েন্ট থেকে মাপো। যদি দেখা যায় ইফ ইট ইজ মোর দ্যান 4 সেন্টিমিটার, সেন্টিমিটার মাইন্ড ইট, এগুলো ইউনিট কিন্তু ইম্পর্টেন্ট, ইঞ্চ বললে হবে না, মোর দ্যান 4 সেন্টিমিটার এই ভার্টিক্যাল লাইনটা, দ্যাট মিন্স প্রেসার, রাইট অ্যাক্টিয়াল প্রেসার ইজ ইনক্রিজড। রাইট, এই হচ্ছে যে এলিভেটেড জেভিপি, এলিভেটেড জেভিপি, কথা বুঝতে পারছো? তার মানে যে আপার কলাম এই যে ইটা যেটা জেভিপি যেটা দেখা যাচ্ছে, ওর যে আপার লিমিট আর এখান থেকে যে একটা ভার্টিক্যাল লাইন টানলা আর ওখান থেকে একটা হরিজন্টাল লাইন টানলা, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা ভার্টিক্যাল 0 পয়েন্ট থেকে কতটুকু, কত ভার্টিক্যালি কতটুকু, সেই ভার্টিক্যালি যদি তুমি মাপতে পারো, যদি ইফ ইট ইজ মোর দ্যান 4 সেন্টিমিটার, দেন দ্যাট ইজ 4 সেন্টিমিটার আর ওদিকে 5 সেন্টিমিটার আছে কিন্তু সেন্টার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, মানে 9 সেন্টিমিটার অফ ওয়াটার নট মিলিমিটার মার্কারি, এত সেন্টিমিটার অফ ওয়াটার, বুঝতে পারছো না? এত সেন্টিমিটার অফ ওয়াটার যদি দেখা যায় 9 সেন্টিমিটার অফ ওয়াটার যদি হয় তার থেকে বেশি, তার মানে ইট ইজ এলিভেটেড রাইট অ্যাট্রিয়াল প্রেসার। এলিভেটেড রাইট অ্যাট্রিয়াল প্রেসার মানেই হচ্ছে কিন্তু যে আলটিমেট লেফট রাইট ভেন্ট্রিকেলের মধ্যে হয়তো হয় হাইপারট্রফি হয়েছে, অথবা পালমোনারি সার্কুলেশনের প্রেসার বেশি আছে, রাইট ভেন্ট্রিকেল হাইপারট্রফি হয়েছে, অথবা ইভেন দ্য ট্রাইকাসপিড স্টেনোসিস এখানেও হতে পারে, এই কারণেও হতে পারে রাইট অ্যাট্রিয়াল প্রেসার বেড়ে যেতে পারে।
মানে হচ্ছে কি ফ্লুইড ওভারলোড, বেসিক্যালি কিছুটা ফ্লুইড ওভারলোড বলা যায়। তাহলে এই জেভিপিটা দেখতে হয়। এখন এটা জেভিপি কিনা, জুগুরা ভেনাস পালস কিনা, এটা ক্যারোটিড না কেন, দুটো পাশাপাশি কিন্তু, এটা আমরা কমনলি প্রশ্ন করি। বসি, দেখা যায় জেভিপিটা এর কিন্তু একটা ওয়েব ফর্ম আছে। এর একটা জুগুলার ভেনাস পালস, যেটা আমরা ইন্টারনাল জুগুলার ভেনে দেখি। ওয়াই নট দ্য এক্সটার্নাল জুগুলার ভেন? এক্সটার্নাল জুগুলার ভেন কিন্তু খুব প্রমিনেন্ট ওখানে পাওয়া যায়। এক্সটার্নাল জুগুলার ভেন ইজ টর্চুয়াস, এটা ভার্টিক্যাল। ইন্টারনাল জুগুলার ভেন ইজ ভার্টিক্যাল, এটা হচ্ছে কিছুটা টর্চুয়াস। দুটো হচ্ছে ভেরি ইজিলি কম্প্রেসেবল, যে কোনো সময় একটা চাপ পড়লে বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ইন্টারনাল জুগুলার ভেন মোটামুটি ভার্টিক্যাল হওয়া সত্ত্বেও ওটা বেশ ডিপে আছে, স্টার্নামাস্টার্নের পিছন দিকে থাকে, যার জন্য হচ্ছে কি এটা ভার্টিক্যাল। এবং তুমি যদি মনে মনে একটা অ্যানাটমি চিন্তা করো, দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ দ্য সুপিরিয়র ভেনা কাভা, দিস ইজ দ্য ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, দুইটা একসঙ্গে মিশছে, তারপরে সুপিরিয়র ভেনা কাভা। এরপরে ইন্টারনাল জুগুলার ভেন আর দ্য রাইট সাবক্লাভিয়ান ভেন দুটো মিলে হইছে রাইট ব্রাকিওসেফালিক ভেন, তাই তো? রাইট ব্রাকিওসেফালিক ভেন আর লেফট ব্রাকিওসেফালিক ভেন মিলেই তো সুপিরিয়র ভেনা। এটা দেখবা যে ইন্টারনাল জুগুলার রাইট সাইডের ইন্টারনাল জুগুলার ভেন ইজ ডাইরেক্টলি ভার্টিক্যাল টু দ্য সেন্টার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। বেসিক্যালি মনে হয় যেন একই লাইনে আছে, ওরা ভার্টিক্যালি আছে। ইন্টারনাল জুগুলার ভেন, রাইট সাবক্লাভিয়ান ভেন, ব্রাকিওসেফালিক ভেন, লেফট সাবব্রাকিওসেফালিক ভেন, সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম। সুতরাং এরা মনে হয় যেন এক লাইনে আছে। কোনো প্রেসার যদি কোনো কিছু বুঝতে হয়, এই ভার্টিক্যাল প্রেসারটাই সবচেয়ে বেশি বেশি রিপ্রেজেন্টেটিভ। এটাই বেসিক্যালি রাইট অ্যাট্রিয়াল প্রেসার রিপ্রেজেন্টেটিভ। আর রাইট অ্যাট্রিয়াল প্রেসার মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার দিকে তাকাইলাম, আর রাইট ভেন্ট্রিকুলার দিকে তাকাইলাম মানে পালমোনারি প্রেসারের দিকে তাকাইলাম, পালমোনারি হাইপারটেনশনের দিকে তাকাইলাম। বুঝতে পারছো না? বাই স্টেপ তুমি চিন্তা করতে পারো। আর পালমোনারি হাইপারটেনশন মানে আমি আবার লেফট পালমোনারি ভেনাস সিস্টেমের দিকে তাকাইলাম, সেখান থেকে লেফট অ্যাট্রিয়ামে গেলাম, লেফট ভেন্ট্রিকুলারে যাইতে পারি, অ্যাওর্টার মধ্যে ঢুকতে পারি। মানে চেনটা এরকম। তাইলে যখন রাইট অ্যাট্রিয়াল প্রেসার তুমি বুঝতে চাচ্ছ যে বেশি কিনা, এইভাবে তুমি আসতে, পেশেন্টের যদি রাইট অ্যাট্রিয়াল প্রেসার বেশি হয় তাহলে দেখা যায় যে পেরিফেরাল কনজেশন হতে পারে। পেরিফেরাল কনজেশন মানে কোথায় যাবে? সব তো ইনফেরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা তো রাইট অ্যাট্রিয়ামে আসছে। রাইট অ্যাট্রিয়ামে যদি প্রেসার বেশি বিল্ড আপ হয়ে থাকে তাহলে ভেনাস ড্রেনেজটা এফেক্টেড হবে। এবং যদি ভেনাস ড্রেনেজ এফেক্টেড হয় তার মানে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভার যে টেরিটরি, সেটা জায়গায় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড জমে যেতে পারে, মানে ইডিমা হতে পারে। কথা বুঝতে পারছো? এই জন্য রাইট অ্যাট্রিয়াল প্রেসার বা সেন্ট্রাল ভেনাস প্রেসার, সেন্ট্রাল ভেনাস প্রেসার বলতে প্রেসার উইদিন দিস ইন্টারনাল জুগুলার ভেন, এগুলা অথবা রাইট অ্যাট্রিয়াল প্রেসার, এগুলো দিয়ে কিন্তু আমরা সাধারণত বলি যে ফ্লুইড ওভারলোড কিনা কিংবা সিস্টেমিক কনজেশন হবে কিনা, সেগুলো আমরা চিন্তা করতে পারি। তো এর হচ্ছে ওয়েভ, একটা হচ্ছে যে ক্যারোটিড আর্টারি পালসেশন কিন্তু সিঙ্গেল পালসেশন, একটা ওয়েভ ঠাস 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 ঠাস। আর এটা ডাবল পালসেশন এই ক্যারোটি ইসের। এটাকে আমি তোমাকে যদি গ্রাফিক্যালি দেখায় দেই তাহলে তুমি বুঝতে পারো। কোনো কোনো আঁকানোর কায়দা আছে? ও এখানে আঁকানো, ভেরি গুড। এটা কি দাও দেখি, লাইট কম। আমি একটু আঁকাই যদি, হ্যাঁ আমি পরে পরে ওই পর্যন্ত ওই পর্যন্ত দেখা যায়, উপরে দেখা যাবে না, নিচে দেখা যাবে। আচ্ছা ভালো কথা, এখানে এখানে দেখা যাবে। হ্যাঁ তোমরা যদি খেয়াল করো, খুব ছোট হয়ে গেছে আঁকানোটা, মনে হয় বুঝতে পারতেছি কিনা জানি না। হ্যাঁ কি আপনি যাবেন? যান 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 যান, লাইট আছে। আর দেখো, দিস ইজ এ ওয়েভ বেসিক্যালি ইট ইজ বিকজ অফ দ্য অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এখন অ্যাট্রিয়া যদি কন্ট্রাক্ট করে, তার সাথে যাদের কমিউনিকেশন আছে সব জায়গায় কিন্তু ব্লাড যাবে, ব্লাড যেতে চাবে। যেমন হচ্ছে কার সাথে কমিউনিকেশন আছে অ্যাট্রিয়ামের? সুপিরিয়র ভেনা কাভা।
ইনফিয়া ভেনা কাভা, আর আছে রাইট ভেন্ট্রিকেলের সাথে কমিউনিকেশন আছে। ম্যাক্সিমাম ব্লাড কখন একটা কন্ট্রাকশন যায়, জাস্ট মিনিট। হ্যাঁ বাদল, হ্যালো, পরে পরে কথা বলি, পরে কথা বলি, আমি ক্লাস নিচ্ছি। দেখো অ্যাট্রিয়াম কখন কন্ট্রাক্ট করে, ম্যাক্সিমাম অ্যাট্রিয়াল ব্লাড goes into the ventricle through the atrioventricular valve by atrioventricular orifice by gravitational effect. ব্লাড অ্যাট্রিয়ামে আছে, ভেন্ট্রিকুলার ব্লাড নাই, ন্যাচারালি ব্লাড যাবে সবাই। যত ব্লাড ভেন্ট্রিকুলার মধ্যে যাবে, ভেন্ট্রিকুলার প্রেসার রাইজ করবে, অ্যাট্রিয়াল প্রেসার কমতে থাকবে। একটা সময় আসবে যখন আর এমনি যেতে চাবে না। যদি অ্যারিথমিয়া না থাকে, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি না থাকে, তাহলে লাস্ট পার্ট অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং ইজ বাই অ্যাক্টিভ কন্ট্রাকশন অফ দ্য অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করে বলে ওখানে যাবে আর কি রক্তটা, রাইট ভেন্ট্রিকুলে যাবে। বুঝাইতে পারছি শেষের পোর্শনটা? কারণ বাই দিস টাইম অনেক ব্লাড রাইট ভেন্ট্রিকুলে গেছে, ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে গেছে, নরমালি যেতে চাচ্ছে না, চাপ দিয়ে নিতে হবে। যখনই একটা কন্ট্রাক্ট করবে, ব্লাড তো ভেন্ট্রিকুলে যাবে, এট দ্য সেম টাইম সুপিরিয়র ভেনা কাভার দিকে যেতে যাবে। সুপিরিয়র ভেনা কাভার দিকে যেতে চাওয়া মানে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যে কিন্তু যাবে, ইন্টারনাল জুগুলার ভেনের প্রেসারটা একটু বেড়ে যাবে, তখন একটা ওয়েভ দেখা যাবে। ওই ওয়েভটা হচ্ছে এ ওয়েভ। তাহলে দিস এ ওয়েভ বিকজ অফ দ্য রাইট অ্যাট্রিয়াল প্রেসার কন্ট্রাকশন। যখনই এটা কিন্তু জাস্ট কখন হবে, একটা কখন কন্ট্রাক্ট করবে, জাস্ট বিফোর দ্য কন্ট্রাকশন অফ দ্য রাইট ভেন্ট্রিকল, এরপরেই কিন্তু রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। কারণ কি, একটা লাস্ট পার্ট অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং হয়ে গেছে, এখন ভেন্ট্রিকল কিন্তু কন্ট্রাকশনে যাবে। যে ভেন্ট্রিকল কন্ট্রাকশনে যাবে, তখন করে কি, অ্যাক্টিভেন্ট্রিকুলার যে রিং আছে, যেটা রিংটাকে টান দিবে নিচের দিকে, রিংটাকে নিচের দিকে টান দিবে কখন, ভেন্ট্রিকল যখন রাইট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশনে যাবে। আর ওই সময় কিন্তু অ্যাক্টিভেন্ট্রিকুলার ভালভ যেটা, ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে। ট্রাইকাসপিড, কারণ ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল যেই কন্ট্রাকশনে যাবে, ফার্স্ট হার্ট সাউন্ড তৈরি হবে, এটার সাথে মাইটাল ভালভের দুটো মিলে ফার্স্ট হার্ট সাউন্ড হবে, আর তখন ভালভটা বন্ধ হয়ে যাবে। কি ভালভ বন্ধ হয়ে যাবে? ট্রাইকাসপিড ভালভ বন্ধ হয়ে যাবে। থাপড় তখন দোকানের একটার নিচে সাথে না। ভেন্ট্রিকলের কোনো কমিউনিকেশন থাকতেছে না। তখন একটা করবে কি, তার ব্লাড কিন্তু পাঠাই দিচ্ছে সে ভেন্ট্রিকলে, বেসিক্যালি প্রিসিস্টোলিক্যালি সে কিন্তু পাঠিয়ে দিচ্ছে, একটা কন্ট্রাকশন করছিল রাইট ভেন্ট্রিকল কন্ট্রাকশন ঠিক আগে, তখন এও হয়ে গেছে। এখন রাইট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করার পরে আস্তে রিল্যাক্স হবে। আর ভেন্ট্রিকল যে রাইট ভেন্ট্রিকল যে কন্ট্রাকশন করতেছে, তার জন্য অ্যাক্টিভেন্ট্রিকুলার যে রিংটা আছে, রিংটারে নিচে নামায় নিয়ে আসবে, তখন নেগেটিভ প্রেসার তৈরি হবে। মানে কলামটা রাইট, এই যে জুগুলার ভেনে, ইন্টারনাল জুগুলার ভেনে যে কলামটা উপরে উঠছিল, সেটা আবার নেমে যাবে। নেমে যাওয়া মানে হচ্ছে এক্স ডিসেন্ট। এক্স ডিসেন্ট মানে আগে উঠছিল, এখন নেমে যাচ্ছে। কিন্তু এক্স ডিসেন্টের সময় ট্রাইকাসপিড ভালভ যে একটা বন্ধ হইলো, সেখানে একটা খোঁচা খাবে, সে খোঁচাটাকে বলা হয় সি, একটা পজিটিভ ওয়েভ দিতে চাবে খোঁচার জন্য। বাট বেসিক্যালি ইট ইজ দ্য রিল্যাক্সেশন। এখানে হয় গো, যখনই, আমি বুঝাইতে পারবো কিনা জানি না, তোমরা বুঝবা কিনা, ঠান্ডা মাথায় শোনো। রাইট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল কিন্তু কন্ট্রাক্ট করা, আর লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করা মানে হচ্ছে ব্লাড কিন্তু অ্যাওর্টার মধ্যে যাচ্ছে, অ্যাওর্টার থেকে কমন ক্যারোটিডে যাচ্ছে, পাশে কমন ক্যারোটিডের পাশে কিন্তু আছে কিন্তু ইন্টারনাল জুগুলার ভেন। যদি কমন ক্যারোটিডে একটা স্ট্রোক করে, সেই ইন্টারনাল জুগুলার গায়ে একটা ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে একটা ওয়েভ তৈরি হবে, দিস ইজ সি ওয়েভ। এটা নর্মালি দেখা যায় না, নর্মালি দেখা যায় না। এটা এক্স ডিসেন্টের সময়, এক্স ডিসেন্ট কখন হচ্ছে, একটা রিল্যাক্স করছে, আর ওই যে অ্যাক্টিভেন্ট্রিকুলার ভালভ রিংটা আছে, রিংটা নিচের দিকে চলে যাচ্ছে, যার ফলে একটার মধ্যে নেগেটিভ প্রেসার, ব্লাড উপর থেকে নিচে নেমে আসতেছে, নিচে নেমে আসার ফলে এক্স ডিসেন্ট হচ্ছে। এখন তো চিন্তা করো, একদম তো অ্যাক্টিভের মধ্যে রক্ত আসতেছে, ওই যেটা উপর থেকে কলামটা আসছিল, একটা ভরে যাচ্ছে, ভরে যাচ্ছে, ভরে ভরে যে আবার নিউওয়েভ তৈরি করছে, পজিটিভ ওয়েভ তৈরি করছে। এরপরে যখন একটা ভরে পুরা ভরে গেল, অ্যাক্টিভেন্ট্রিকুলার ভালভটা খুলে গেল, তাহলে কি হবে, ব্লাড উইল রাশ ইনটু দ্য ভেন্ট্রিকল, সেই জন্য ওয়াই ডিসেন্ট হবে। এটা সামনাসামনি আরো ভরে করে বুঝাবো, কিন্তু বোঝার কথা, এ হচ্ছে বিকজ অফ দ্য অ্যাট্রিয়াল কন্ট্রাকশন,
X descent is because of the atrial relaxation, V wave because of the ventricular feeling, sorry, atrial feeling, atrial রক্ত ভরে যাচ্ছে, V A wave, V মানে হচ্ছে atrial feeling, and X descent হচ্ছে Y descent because of the blood running from the atrium to the ventricle by because of the opening of the atrioventricular valve বা tricuspid valve. এটা হচ্ছে চারটা। দেখি আমরা কি এই ওয়েভটা দেখি, এই ওয়েভটা বড় কিনা। যদি বড় হয়, প্রমিনেন্ট এই ওয়েভ হয়, রিপ্রেজেন্টস কি, রিপ্রেজেন্ট করে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেখানে জোরে রক্ত দিতে হচ্ছে, অথবা ট্রাইকাসপিড স্টেনোসিস, যেখান দিয়ে রক্ত যেতে চাচ্ছিল না, জোর করে পাঠাতে হচ্ছে, যার জন্য প্রমিনেন্ট এ ওয়েভ। অনেক সময় দেখা যায় ক্যানন এ ওয়েভ, একেবারে লাফায় পড়ে, এখানে ইন্টারনাল জুগুলার ভেনে বড় একটা ওয়েভ পায়, আমরা দেখছি, অবাক কাণ্ড, প্রতি বিটে বিটে হয়, প্রতি বিটে বিটে হয়। কখন হয় এরকম কন্ডিশনটা? যদি জাংশনাল রিদম হয়। জাংশনাল রিদম মানে হচ্ছে এভি নোড থেকে ইম্পালসটা তৈরি হচ্ছে, that is traversing towards the ventricle, at the same time traversing towards the atrium. একটিও কন্ট্যাক্ট করতেছে, ভেন্ট্রিকেলও কন্ট্যাক্ট একসঙ্গে করতেছে। যদি করে তাহলে কিন্তু ব্লাড অ্যাক্টিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাবে না, সে সুবিরা ভেনা কাবার দিকে উঠবে, তখন বড় একটা হবে একটা কন্ট্রাকশন করলে। একটা কন্ট্রাকশন করলে তখন যেহেতু ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করতেছে, ব্লাড আর কিন্তু অ্যাক্টিয়াম থেকে ভেন্ট্রিকেলে যাবে, ওর প্রেশার তো বেশি না, অ্যাট্রাক্ট শক্তি তো বেশি না, এজন্য সে কি করবে, সুবিরা ভেনা কাবার দিকে রক্ত পাঠা দেবে, ইন্টারনাল জুগুলারে বড় একটা হবে। দিস কল ক্যানন ওয়েভ। অনেক সময় দেখা যায় কমপ্লিট হার্ট ব্লক যদি হয়, তখন দেখা যায় কি অ্যাট্রিয়াম নিজের রিদমে চলে, ভেন্ট্রিকেল নিজের রিদমে চলে। অনেক সময় দেখে অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকেলে যাচ্ছে, কোনো সময় যদি দেখা যায় হঠাৎ করে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল একসঙ্গে কন্ট্রাক্ট করছে, তখন কিন্তু এই ক্যানন ওয়েভ পাওয়া যাবে। এটা কিন্তু সবসময় প্রতি বিট হবে না, মাঝে মাঝে হবে। দেখো তুমি চিন্তা করো যে পি ওয়ে চলতেছে পির কায়দায়, আর কিউআরএস কায়দায় চলতেছে, কোনো সময় দেখা যায় পি ফলোড বাই কিউআরএস, এটা যদি হয় তখন কিন্তু একটা ক্যানন ওয়েভ দিবে। তাহলে পি এখানে পড়লো আর কিউআরএস পরে গিয়ে পড়লো, এ ক্যানন ওয়েভ দেবে না। তাই ভেন্ট্রিকেল পরে কন্ট্রাক্ট করতেছে, একটা আগে কন্ট্রাক্ট করছে, এ কিন্তু দিবে না। সেটা ইররেগুলার ক্যানন ওয়েভ পাওয়া যেতে পারে ওই সময়। তো যাই হোক, আরেকটা জিনিস, এই যে সি যখন নামতেছিল, এখানে যখন নামতেছিল, এক্স ডিসেন্ট যখন হচ্ছিল, এক্স ডিসেন্ট মানে হচ্ছে অ্যাট্রিয়া রিল্যাক্স করছে। সাপোজ ট্রাইকাসপিড ভালভটা ইনকম্পিটেন্ট, মানে ট্রাইকাসপিড রিগার্জিটেশন আছে, যখন নামতেছিল তখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছে, ভেন্ট্রিকেলটা তখন কন্ট্রাক্ট করতেছে। যখন নামতেছিল, এই যে ডিসেন্ট হচ্ছিল মানে কি অ্যাট্রিয়া রিল্যাক্স করতেছিল, এখন রিগার্জিটেশন, ওই ভালভটা কম্পিটেন্ট না, ভেন্ট্রিকেল তো কন্ট্রাক্ট করতেছে, তখন আর বেশি দূর না নামে সির এখান থেকে উপরের দিকে চলে যাবে, তারে বলা হয় সিভি ওয়েভ। এই সিভি ওয়েভ মানে হচ্ছে অ্যাক্টিভেন্ট্রিকুলার রিগার্জিটেশন, ভেন্ট্রিকুলার রিগার্জিটেশন, পালমোনারি রিগার্জিটেশন, অ্যাক্টিভেন্ট্রিকুলার রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, সিভি ওয়েভ হবে। ও তখন কিন্তু দেখা যায় লিভারও প্যালপেট করবে, পালসেটাইল হবে, লিভারও পালসেটাইল হবে। যাই হোক, পরে দেখা যাচ্ছে। তাহলে এখানে জুগুলা ভেনাস প্রেসার আমরা দেখতে পারবো, মাপতে পারবো, এবং ওয়েভ প্যাটার্নটা দেখবো। আমরা ডিফারেন্সের কথা বলতেছিলাম, যে ভেনাস ওয়েভ ইজ বেটার সিন দ্যান ফেল্ট। ভেনাস ওয়েভটা ভালো দেখা যায়, কিন্তু ফিল করতে গেলে পাওয়া যায় না। বাট আর্টেরিয়াল ওয়েভ ইজ বেটার ফেল্ট দ্যান সিন। ভালো হাত দিলে একা দেখা যাচ্ছে লাফাচ্ছে, ইজিলি ইউ ক্যান ফিল ইট। নাম্বার টু, ভেনাস ওয়েভ হ্যাজ গট টু আপ, দুইটা দেখো, দুইটা ই আছে, একটা এ আর একটা ভি, দুইটা আপ স্ট্রোক আছে, কিন্তু ইসের বেলায় একটা আপ স্ট্রোক, আর্টারিয়াল ওয়েভের জন্য সময়, মানে ক্যারোটিডটিকে আলাদা করার জন্য। আর যদি তুমি যদি অ্যাবডোমিনো জুগুলার রিফ্লাক্স করো, পেটে যদি চাপ দাও, and keep it for 10 seconds, 10 সেকেন্ড ধরে চাপ দিয়ে রাখো পেটের মাঝখানে। আগে বলা হচ্ছে হেপাটো জুগুলার রিফ্লাক্স বলতো, আগে লিভারের উপর চাপ দিত, এটার দরকার নেই। সেন্টার অফ দ্য অ্যাবডোমেনে তুমি চাপ দিয়ে রাখো 10 সেকেন্ড ধরে, দিস কলাম উইল গো আপ, মানে ইন্টারনাল জুগুলার ভেনের মধ্যে যদি থাকে ইট উইল গো আপ, বাট আর্টারি কোনোভাবেই এটা এফেক্টেড হবে না। এটা দেখে বোঝা যাবে যে এটা ভেনাস ওয়েভ। তাহলে ভেনাস ওয়েভ না আর্টারিয়াল ওয়েভ, বা ভেনাস পালসেশন না আর্টারিয়াল পালসেশন, you can easily think of.
এটা হচ্ছে যদি পালসেশন থাকে। অনেক সময় জেভিপি ইজ রেজড বাট দেয়ার ইজ নো পালসেশন, এক জায়গায় উঠে বসে রয়েছে। এটা কখন হয়? ফিক্সড যখন হয়, কোন কন্ডিশনে? সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন হলে জেভিপি উপরে উঠে থাকবে না, কিন্তু নিচের আমার স্কোপ নাই, অবস্ট্রাকশন হয়ে রয়েছে যে। So raised JVP but non-pulsatile, raised JVP পাইতে পারে in superior vena cava obstruction। কথা বুঝছো? আরো অনেক কন্ডিশন আছে, অনেক কিছু আছে, পরে এগুলো আসবে। তাহলে আমরা ওই পর্যন্ত এখানে আসলাম। আর ক্যারোটিডটা এখানে যদি বলছিলাম অ্যাওর্টিক রিগার্জিটেশনে প্রচুর, আচ্ছা অ্যাওর্টিক রিগার্জিটেশন একটা পালসের একটা ব্যাপার আছে, আমি তোমাদের বলি নাই, দেখানো হয় নাই। কোলাপসিং পালস যেটা আমি আগে বলতে ভুলে গেছি, নর্মালি আমরা পালসটা এইভাবে দেখি, তাই না? এইভাবে দেখি না? দেখা যাচ্ছে? আমরা এইভাবে দেখি। এখন উল্টা করব, এই হাতটা ছেড়ে দিয়ে এখানে দিব। এখানে যে আমার পাল্প যেটা আছে, বেজ অফ দ্য ফিঙ্গার্স, এটা দিয়ে আমি রেডিয়াল আর্টারি পরে ধরে রাখবো, ধরে পালসটা ফিল করব। পেশেন্টকে জিজ্ঞাসা করবো আপনার এখানে ব্যথা নাই তো? ব্যথা নাই। হঠাৎ ব্যথা থাকলে তুমি তুললা, ঝামেলা হবে। এখানে পালসটা তুমি ফিল করতেছো, পালসটা আসতেছে 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 আসতেছে, তুমি হরিজন্টাল লেভেলে রাখছো, পালসটা আসতেছে। হঠাৎ অ্যাবাভ দা উপরের দিকে তুলে দিলা, কোলাপস, পালস উইল কোলাপস। একটা পালস মিস করবা তুমি, দিস ইজ কল্ড কোলাপসিং পালস। যদি বড় লিক থাকে তখন এই কোলাপসিং পালস গুলো আসে। কোন সময় বললাম? অ্যাওর্টিক রিগার্জিটেশন, আর্টারভেনাস, যদি হয় কমিউনিকেশন থেকে যায়, আর্টারভেনাস ফিস্টুলা, এইসব জায়গায়। আরেকটা আছে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস, প্যাটেন্ট ডাক্টার আর্টেরিওসিস একই কথা হবে, একই ধরনের হবে। তা হাই ভলিউম পালসের কারণ কিন্তু প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস একটা। আর ইন এডিশন হাইপার ডিনামিক সার্কুলেশন, ঘন ঘন চলে যাচ্ছে, সময় দিচ্ছে না, সার্কুলেশন বাইরে থেকে তাড়াতাড়ি আসতেছে হার্টের মধ্যে, হার্টটা আবার পাম্প করতেছে। যেমন জ্বরে হয়, থাইরোটক্সিকোসিসে হয়, পেজেস ডিজিজে হয়, কিংবা কোনো লিক থাকলে হয়। আচ্ছা, এখন এই পর্যন্ত আমরা আসলাম। আপনি গেঞ্জিটা খুলে ফেলেন, বসে। এটা কি আরেকটু উঁচু করা যাবে? যত আরেকবার উঁচু করে যাবে। হ্যাঁ, এটা এটা এই পাশটা, হ্যাঁ ভেরি গুড। শোন, এখানে 45 ডিগ্রি কিন্তু এই যে হরিজন্টাল, দিস হরিজন্টাল, আর এই যে উঠে গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই উঠলো আর এইটাকে হরিজন্টাল, দিস ইজ a 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এই কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল? দিস external angle and the base of the neck lies in the same horizontal plane। তাহলে আমার যেভাবে মাপতে সুবিধা, আমি তখন I can take this মানে এই external angle as the landmark, জিরো পয়েন্ট, এটাই ধরতে পারি। তখন আমার এখান থেকে মাপতে গেলে দেখবা যে সুবিধা হচ্ছে না, এখানে মাপতে গেলে সুবিধা লাগে না, কারণ এখানে সাইনুয়াস, অনেক কার্ভ আছে, বিভিন্ন সফট টিস্যু আছে, ঝামেলা। এটা একটা হার্ড ল্যান্ডমার্ক, ভালো। এই লেভেলে গিয়ে দেখবা যে বেজ অফ দা নেক এন্ড দা, এটা একই হরিজন্টাল লেভেলে। আর পেশেন্ট ফিলস কমফোর্ট ইন 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 সামহাউ, যদি তার হার্ট ফেলিওর থাকে, এই পজিশনে সে ভালো ফিল করে। এখন আমরা প্রিকর্ডিয়ামে চলে আসবো, নেকের পরে আমরা প্রিকর্ডিয়ামে চলে আসবো। প্রিকর্ডিয়ামে তোমার আসার সময় ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন, চারটা প্রসেস তোমাকে ফলো করতে হবে। এই পেশেন্টে প্রথমে তুমি দেখো, দেখে বেশি করে আমরা দুটো জিনিস দেখি, ইজ দেয়ার এনি ডিফর্মিটি or any scar mark, deformity, scar mark, shape of the chest, বুঝতে পারছো না? এগুলো দেখে আমরা, আর কার্ডিয়াক ইম্পালস, এই চারটা জিনিস মাথায় রাখবো। সব জিনিস এত বেশি দরকার নাই, স্যার অমুক সমুক তমুক সমুক এত বেশি দরকার নাই। কথা হচ্ছে ডিফর্মিটি আছে কিনা, কারণ ডিফর্মিটির জন্য নির্ভর করে হার্টের এফেক্টটা কোন জায়গায় থাকবে, কিংবা ভাস্কুলার হার্টের যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা কিন্তু ডিফর্মিটির সাথে রিলেটেড। যেমন ডিফর্মিটি কি হতে পারে? এই জায়গাটা কনকেভ হয়ে যেতে পারে, নিচের দিকে কনকেভ হয়ে যেতে পারে, ডিপ্রেসড হতে পারে। পেকটাস এক্সক্যাভেটাম, এক্সক্যাভেশন মানে হচ্ছে খোঁড়া, মাটি খোঁড়া। মনে হয় যেন কে যেন এখান থেকে একটা মাটি খুঁড়ে নিছে, পেকটাস এক্সক্যাভেটাম।
এটার জন্য দেখা যাচ্ছে হার্টের পরে এমন ভাবে চাপ আসবে যে দা অ্যাপেক্স মে বি শিফটেড। দুটো হচ্ছে পেকটাস ক্যারিনেটাম, সেটা হচ্ছে মুরগির ছেলার পরে ওর বুকটা দেখছো না কেমন সামনের দিকে এরম কনভেক্স হয়ে রয়েছে, এরম ভাবে চলে আসছে, এরম চলে আসছে পেকটাস ক্যারিনেটাম। এখান থেকে একটা বড় গ্রুপ, এখান থেকে একটা বড় গ্রুপ, হ্যারিসন সালকাস গ্রুপ পাওয়া যেতে পারে, হ্যারিসন সালকাস। আর কি পাওয়া যেত ডিফর্মিটিস মধ্যে? স্কার থাকতে পারে সেন্টার একদম স্টার্নামের মাঝখান দিয়ে কাটা থাকতে পারে, ফর অপারেশন ভালভুলার অপারেশনের জন্য মাঝখান দিয়ে কাটে অনেক সময়। বেশি কাটে হচ্ছে কোন সময়? করোনারি বাইপাসের জন্য, একদম মিড স্টার্নাম দিয়ে কাটে করোনারি বাইপাসের জন্য। এই জন্য সমস্যা আছে। অনেক সময় দেখা যায় যে সো মাচ হেয়ারি, এত বেশি হেয়ারি থাকে বুকের সামনেটা, ইউ মে মিস দ্যাট। অথবা ওই যে মাইটাল ভালভুলোপ্লাস্টি, এখান দিয়ে কাটে, এখান দিয়ে কাটে পেটে লেফট অরিকল দিয়ে ঢুকে পড়ে, লেফট অরিকল ইনসিশন দিয়ে ওই যে মাইটাল ভালভের ওখানে ঢুকে পড়ে, ঢুকে কমিশারোটমি করে, অনেক কিছু করে। সুতরাং এটাও কিন্তু দেখতে হবে, এদিক দিয়ে ওদিক দিয়ে সবকিছু দেখতে হবে যে স্কার আছে কিনা, ডিফর্মিটিস, স্কার। 3 নম্বর হচ্ছে যেটা আমি বলছিলাম যে শেপ, সাইজ। আচ্ছা, এখন কার্ডিয়াক ইম্পালস দেখা যায় কিনা? কার্ডিয়াক ইম্পালস বেসিক্যালি ইট ইজ দা ইন্সপেক্টরি ফাইন্ডিং, ওইটারই প্যালপেটরি ফাইন্ডিং হচ্ছে অ্যাপেক্স বিট। ভিজিবল অ্যাপেক্স বিট ইজ কল্ড কার্ডিয়াক ইম্পালস। ভিজিবল অ্যাপেক্স বিট, অ্যাপেক্স বিট কারে বলে? the lowermost and the lateralmost definite cardiac impulse is called apex beat। বুঝতে পারছো না? এখানে আমরা দেখব যে কোন রকম কার্ডিয়াক ইম্পালস দেখা যায় কিনা। ভালো করে খেয়াল করো, জাস্ট কয়েনের মতন একটু একটু নড়াচড়া করবে। পাইলে ভালো, না পাইতে পারো, থিক ওয়ার্ল্ড হইতে পারে, না পাইতে পারে, এটা থিন হইলে বলে ভালো পাওয়া যায়। আছে কিনা কার্ডিয়াক ইম্পালস দেখতে পারো। আর শুধু কার্ডিয়াক ইম্পালস না, ওর সাথে অন্য ইম্পালসও থাকতে পারে, আদার ইম্পালসেস আছে কিনা। আর একটা জিনিস, ডিস্টেন্ডেড ভেন আছে কিনা একটু দেখে নিও। যদি থাকে তার ফ্লোটা দেখতে পারো, ডিরেকশন অফ ফ্লো। ডিস্টেন্ডেড ভেন অনেক সময় সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনে আপার পার্ট অফ দ্য চেস্টে ডিস্টেন্ডেড ভেন থাকতে পারে। আর যেটা তুমি বলছিলাম যেটা ফেসটা যে অনেক সময় প্লেথরিক হয়, ইট ইজ বিকজ অফ দ্য সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন অলসো, পলিসাইথেমিয়া, সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন, প্লেথরিক ফেস হয় অনেক সময়। যাই হোক, তা আমরা এখানটায় অনেক স্কার মার্ক দেখলাম, ডিফর্মিটিস দেখলাম, কার্ডিয়াক ইম্পালস দেখলাম, শেপ অফ দ্য চেস্টের শেপটা দেখলাম, সিমেট্রিক্যাল, দুই পাশে সব সমান কিনা। অনেক সময় আমরা সেটা রেসপিরেশন আমরা করি, সাধারণত এতে করি না, চেস্ট মুভমেন্টটা দেখি। আমার এখন দরকার নাই চেস্ট মুভমেন্ট উইথ রেসপিরেশন দেখার দরকার নাই। তো এরপরে ইন্সপেকশনের পরে হচ্ছে প্যালপেশন। প্যালপেশনে ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা কার্ডিয়াক অ্যাপেক্স বিটটা দেখব। অ্যাপেক্স বিটটা দেখার সময় আমরা প্রথম যদি কার্ডিয়াক ইম্পালস পাই, we can put our hand over the area. Common site is fifth intercostal space, 1 centimeter medial to the mid clavicular line. Under the mid clavicular line একটা টানো, এর ঠিক 1 সেন্টিমিটার একটু ভিতরে, অথবা 9.5 সেন্টিমিটার from the sternal margin left to the sternal margin, mid sternum থেকে 9.5 সেন্টিমিটার দূরে ডেফিনিট কার্ডিয়াক ইম্পালস পাওয়া যায়। এখানে যদি না পাওয়া যায় তাহলে পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশন করা যায়, বাট কার্ডিয়াক ইম্পালসের লোকেশন কিন্তু ঠিক থাকবে না। লেফট ল্যাটারাল পজিশন করি আমরা হচ্ছে সিস্টোলিক না ডায়াস্টোলিক ফিল দেখার জন্য, মূলত ডেফিনিট খাওয়ার জন্য। কিন্তু পজিশনের জন্য কিন্তু লেফট ল্যাটারাল পজিশন ইজ নট দ্য গুড আইডিয়া, বিকজ লেফট ল্যাটারাল পজিশন করলে কিন্তু তুমি হাতটাকে সরাই নিচ্ছে, চাপ দিয়ে সরাই নিচ্ছে, বুঝতে পারছো না? সেজন্য বেস্ট হচ্ছে তুমি এখানে দেখো, এখানে ভালো করে খেয়াল করো। সাপোজ ইউ গট ইট হিয়ার, তখন তোমাকে কি করতে হবে, এই লোকেশনটা দেখতে হবে, সাইডটা দেখতে হবে। সাইড দেখার নিয়ম হচ্ছে, তুমি স্টার্নাল অ্যাঙ্গেলটা দেখো, এটা হচ্ছে স্টার্নোমেনিব্রা স্টার্নাল জাংশন, দিস দ্য স্টার্নাল অ্যাঙ্গেল। এর ঠিক নিচের ফার্স্ট এই যে স্পেসটা, এটা হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এটা অনেকেই বলে যে ফার্স্ট স্পেস ইজ দ্য মানে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। ইন ট্রু সেন্স এটা কিন্তু ঠিক, কারণ ফার্স্ট স্পেসটা
তুমি খুব ক্লিন কাট পাবে না। আর এখানে যে স্টার্নাম ম্যানুব্রাস স্টার্নি দেখো, এর থেকে একটু নিচের দিক করে যে স্পেসটা, দিস ইজ দ্য সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, সেকেন্ড, দেন থার্ড, দেন এখানে ফোর্থ, সাপোজ এখানে পাইছো, এরকম জায়গায় পাওয়ার কথা, ফিফথ। সবসময় বলি যে কোনো জায়গার লোকেশন যদি দেখাইতে হয়, তুমি একটা ইউজ করতে পারবে না। যদি বলো স্যার ফিফথ ইন্টারকস্টাল স্পেস এই পর্যন্ত পাই, তুমি বললে না স্যার ফিফথ পাইছি। আমি বাবা ফিফথ তো পিছন দিকেও আছে, ওখানে নাকি আমি দুষ্টামি করি, পিছন দিকে আছে, সাইডে আছে, এখানে ফিফথ স্পেস আছে। আনটিল ইউ ডিলাইনেট বাই দুটো মেজারমেন্ট, একটা হচ্ছে লোকেশন ইন কোন স্পেসে, মানে হাউ ফার ফ্রম দ্য মিড স্টার্নাম, এটাকে সাথে সাথেই তোমার একটা ফিতা থাকতে হবে, টেপ থাকতে হবে। টেপটার 1 সেন্টিমিটার থেকে শুরু হবে, যেন জিরো থেকে শুরু হবে, এখানের দিকে বসাই এই পর্যন্ত। এটা আঙ্গুলটা তুলে ফেললে হবে না, এখান থেকে তুমি গুনে আসছো, তুমি এখানে পাইছিলা, এখান থেকে গুনে আসছো এটা দিয়ে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, মনে করো এই ফিফথ স্পেসে পাইছো, সাথে সাথে ফিতাটা নাও, এই পয়েন্টারকে হাতের মধ্যে রেখা ফিতা এখানে ফেলায় দাও, দিয়ে দেখো কত সেন্টিমিটার ফ্রম দ্য মিড স্টার্নাম লাইন। এখন কিন্তু লোকেশন কেউ বলতে পারো না যে পিছন দিকে আছে কিনা। এবং লেফট সাইডে যে আছে, একটা জিনিস কিন্তু মাথার মধ্যে রাখবে, অনেক সময় তুমি পাবে না বিকজ অফ ডেক্সট্রোকার্ডিয়া, হার্ট উল্টা দিকে, বাম সাইডের দিকে চেয়ে আর ডাইন সাইডে মেজর পোর্শনটা, অ্যাপেক্স ডাইন সাইডে, তখন কিন্তু তুমি নাও পাইতে পারো। আর ইউজুয়ালি পাওয়া যায় না থিক চেস্ট, এমফাইজিমা, সিভিয়ার অ্যাজমা, অ্যাপেরিকার্ডিয়াল ইফিউশন, তুমি নাও পাইতে পারো। অথবা বিহাইন্ড দ্য রিপ সাধারণত বলে না, এইগুলো হচ্ছে সাধারণত না পাওয়ার কারণ। তাহলে এফেক্স যখন তুমি দেখলা, সবসময় মনে রাখো এফেক্স এর তিনটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে পজিশন অফ দ্য এফেক্স, পজিশন মানে তুমি লোকেট করলা কোন জায়গায়। দুই নম্বর হচ্ছে এফেক্স বিটটার ক্যারেক্টার কেমন, ক্যারেক্টার কেমন। ইউজুয়ালি জাস্ট স্লাইট লিফটিং আস্তে করে তুলে দেবে। বেসিক্যালি তোমাকে বলি আমি, দিস এফেক্স বিট ইজ নট দ্য অ্যানাটমিক্যাল এফেক্টস অফ দ্য হার্ট, মাইন্ড ইট, মনে রাখবা। যে এফএক্স বিটা তুমি পাচ্ছ সেটা কিন্তু অ্যানাটমিক্যাল এফেক্টস না। কারণ কি, এই এফেক্টসটা পাওয়া যায় ডিউরিং সিস্টোল, ভেন্ট্রিকল যখন লেফট ভেন্ট্রিকল যখন সিস্টোলে যায়, তখন কিন্তু এফএক্স বিটটা আসে। এই জন্য এফএক্স বিটটা সবসময় সিস্টোলের সাথে মিলে যাবে, সিস্টোলের সাথে মিলে যাবে। তো যখন সিস্টোল হয়, দ্য হার্ট টেক্স এ গ্লোবুলার শেপ। হার্টটা বিশেষ করে লেফট ভেন্ট্রিকল, পুরো হার্টটাই বিশেষ করে লেফট ভেন্ট্রিকলটা একটা গ্লোবুলার হয়ে যায়। এমনি যদি এরকম ভাবে পাতানো থাকে তখন এরকম গ্লোবুলার হয়ে যায়। গ্লোবুলার হয়ে ইট কামস নিয়ার দ্য অ্যান্টেরিয়র চেস্ট, অ্যান্টেরিয়র চেস্টের গায়ে ধাক্কা দেয়, আস্তে একটা লিফটিং করে, ওইটাই কিন্তু হচ্ছে এফেক্স বিট। বাট দ্যাট ইজ নট দ্য অ্যানাটমিক্যাল এফেক্টস অফ দ্য হার্ট। গ্লোবুলার প্যাটার্ন হওয়ার জন্য একটু উপরের দিকে ধাক্কা দিচ্ছে, সেই উপরের দিকে সামনের দিকে ধাক্কা দিচ্ছে, সেটাই হচ্ছে এফেক্স বিট। এসব কথা বলার দরকার নেই হতো, মনে করে এফেক্স বিট বলবো স্যার এটা মাইটাল এরিয়া, এইটাই এফেক্স বিট, ঠিক আছে না, এটাই মাইটাল এরিয়া। তাহলে তুমি এফএক্স বিটের তো লোকেশন দেখলা। ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে যে জাস্ট লিফটিং, কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার হতে পারে, অ্যাবনর্মাল ক্যারেক্টার হতে পারে। যেমন হচ্ছে ট্যাপিং হতে পারে, অ্যাজ ইফ ইট ইজ নকিং এট দ্য ডোর, তোমার হাতে এসে যেন নক করছে। ট্যাপিং এফএক্স বিট which is present in mitral stenosis or tricuspid stenosis, mitral stenosis ধরো, এটা হচ্ছে দিস ইজ ক্যারেক্টারিস্টিক অফ mitral stenosis, অথবা tricuspid stenosis, atrioventricular valve stenosis। নাম্বার 3, তাহলে এখানে ট্যাপিং এফএক্স বিট হইতে পারে। ইট মে বি হিভিং মানে হচ্ছে প্রেসার ওভারলোডেড সিস্টোলিক মারমার, মানে সিস্টোলিক ওভারলোড, প্রেসার ওভারলোড, সিস্টোলিক ওভারলোড, এটা হচ্ছে হাইপারডিনামিক সিস্টোলিক ওভারলোড বলে, হাইপারডিনামিক সিস্টোলিক ওভারলোড। এটা হচ্ছে কি ফোর্সফুল কন্ট্রাকশন, ফোর্সফুল ফিলিং, এখানে হাতের মধ্যে এসে ফোর্স দিচ্ছে, and sustained, ওটা থেকে যাবে, একেবারে এইরকম করে আসবে, লাইক দিস ইজ প্রেসার ওভারলোড। এটারে বলা হয়, কোন কন্ডিশন হয়, হাইপারটেনশন অথবা অ্যাওর্টিক স্টেনোসিসে পাওয়া যায়।
নাম্বার 3 ইজ থ্রাস্টিং অ্যাপেক্স বিট। আগে বললাম হেভিং, থ্রাস্টিং হচ্ছে এটাও কিন্তু প্রেসার ওভারলোড, ডায়াস্টলিক প্রেসার ওভারলোড। আগেটা ছিল সিস্টোলিক প্রেসার ওভারলোড, এটা হচ্ছে বেশি ব্লাড এসে যাচ্ছে ওর মধ্যে। ডায়াস্টলিক ওভারলোড সেটার জন্য এটা নন সাস্টেন, এটা থাকে না, এটা ঘুরে যায়, সরে যায়। তাই এটা আসে আর ওটা চেপে ধরে রাখে, কথার কথা। তাহলে দিস ইজ ফাস্টিং অ্যাপেক্স বিট হুইচ ইজ প্রেজেন্ট ইন মাইটাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন, যেখানে ব্লাড ভরে যায়, একদম ভেন্ট্রিকেল ভরে যায় অনেক। ডায়াস্টলে কি হয়? তাহলে এইগুলো হচ্ছে তোমার অ্যাবনর্মালিটি। অর ইউ ক্যান গেট এ ডাবল অর ট্রিপল ইম্পালস। অ্যাপেক্সে ডাবল অথবা ট্রিপল ইম্পালস পাইতে পারে। কোন কন্ডিশনে? যেমন হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, অবস্ট্রাকটিভ হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি, এখানে ডাবল ট্রিপল হতে পারে। এফএসবি 2-3টা হতে পারে একটা সিঙ্গেল সিটিং এ, সিঙ্গেল সিটিং এ। তাহলে এফএসবি তে 3টা জিনিস দেখলাম। আরেকটা জিনিস কি? 2টা দেখলাম, পজিশন অফ দ্য অ্যাপেক্স, 2 নাম্বার হচ্ছে ক্যারেক্টার, 3 নাম্বার হচ্ছে ইজ देयर এনি থ্রিল অর নট। থ্রিল অর নট, যদি থ্রিল থাকে, থ্রিল মানে কি? প্যালপেবল মারমার ইজ কল্ড থ্রিল। যে মারমারটা তুমি হাতে পাচ্ছ, ইট ইজ অ্যান অ্যাবনর্মাল ফিলিং, এটা হচ্ছে থ্রিল। যদি থ্রিল পাও, দেন ইউ শুড টাইম ইট। এটা তোমাকে টাইমিং করতে হবে, এটা ডায়াস্টলিক থ্রিল না সিস্টোলিক থ্রিল। তখন টাইমিং এ করার জন্য বেস্ট জিনিস হচ্ছে ক্যারোটিড। ক্যারোটিডে হাত দাও যদি থ্রিল পাও, না পাইলে কিন্তু প্যালপেশনের দরকার নাই। প্যালপেশনের ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড তো না, আমার অ্যাপেক্স বিট। তাহলে এখানে আমি তখন ক্যারোটিডের সাথে যে থ্রিলটা করসপন্ড করবে, দিস ইজ সিস্টোলিক থ্রিল। আর যদি করসপন্ড না করে, কনসাইড না করে, দিস ইজ ডায়াস্টলিক থ্রিল। তাহলে থ্রিলটা আমাকে দেখতে হবে। তাহলে 3টা জিনিস, পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, character of the apex beat, and is there any thrill or not, palpation. এটা দেখার পরে you should come to the mid, just left to the sternum, lower aspect, that is the 4th or 5th space, তোমার হাত দিয়ে দেখতে হবে যদি কোনো এখানে কোনো প্রকার লিফটিং আছে কিনা। হাতটা প্রতি বিটের সাথে সাথে ওটা নামা করবে, বুঝতে পারছো না? এটা হচ্ছে কি বলে? লেফট প্যারাস্টার্নাল হিপ, লেফট প্যারাস্টার্নাল হিপ, লেফট প্যারাস্টার্নাল হিপ। এটা হয় কারণে রাইট ভেন্ট্রিকুল হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকেল যখন হাইপারট্রফি, বেসিক্যালি ইট ইজ স্টার্নামের পিছনে বসে আছে কিন্তু রাইট ভেন্ট্রিকেল, নট দ্য লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেলের শুধু একটা স্ট্রিপ আছে, শুধু এই সামনে দিয়ে পাওয়া যায়, বাকিটা ম্যাক্সিমাম পিছনের দিকে। বুঝতে পারছো? হাতটা কিন্তু এইরকম, হাতটা কিন্তু এইভাবে শুয়ে আছে। এইটা দিস ইজ রাইট ভেন্ট্রিকেল, সামনে এরকম ভাবে বাঁকা করে শুয়ে আছে, এটা অ্যাপেক্স। এই স্ট্রিপটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, ম্যাক্সিমাম লেফট ভেন্ট্রিকেলের পিছন দিকে এইভাবে আছে। যদি লেফট পার্সোনাল হিপ যদি পাও, বা লিফট বলে, লেফট পার্সোনাল লিফট যদি পাও, ইট রিপ্রেজেন্ট রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, 1 নম্বর। অর ইট ইজ ডিউ টু দা হিউজ লেফট অ্যাট্রিয়াম, বড় লেফট অ্যাট্রিয়াম। বড় লেফট অ্যাট্রিয়াম হচ্ছে কি? লেফট অ্যাট্রিয়াম পিছন দিকে, ঠিক রাইট ভেন্ট্রিকুলার পিছন দিকে লেফট অ্যাট্রিয়াম বসে আছে। যদি বড় লেফট অ্যাট্রিয়াম থাকে, ইট উইল পুশ দ্য রাইট ভেন্ট্রিকেল অ্যান্টেরিয়রলি ফরওয়ার্ড, সামনের দিকে পুশ করবে। তখন রাইট ভেন্ট্রিকেল যখনই পাম্প করবে, তখন ওটাকে একটা লিফট দিবে, এখানে একটা লিফট দিবে। 2টা কারণ, রাইট ভেন্ট্রিকুলার লিফট হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর হিউজ মাস বিরাট একটা লেফট অ্যাট্রিয়াম, এটার কারণে হতে পারে। সেই সময় এখানে এপিগ্যাস্ট্রিক পালসেশনও পাওয়া যেতে পারে। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে ইউ ক্যান হ্যাভ এপিগ্যাস্ট্রিক পালসেশন। যদি তুমি হাত দাও, ইউ ক্যান ফিল এ পালসেশন ওভার হিয়ার। তো যাই হোক, আমি এখানে যদি পাই, তখন আমি এখানে হাত দিব, না পাইলে আর এদিকে যাব না। এটার পরে আমরা প্যালপেট করবো ওভার দা, দিস ইজ দ্য পালমোনারি এরিয়া, মাইন্ড ইট, দো ইট ইজ লেফট সাইড, আর রাইট সাইডে কিন্তু অ্যাওর্টিক এরিয়া, কনফিউজ করবে না। কারণ পালমোনারি এরিয়া হার্ট থেকে রাইট ভেন্ট্রিকেলের সাথে কমিউনিকেশন, যে পালমোনারি আর্টারি, সে একবার উঠে এরম ভাবে চলে গেছে, উঠে ভাগ এরম চলে গিয়ে 2 ভাগ হয়ে গেছে। আর যেটা অ্যাওটা, সে লাইক এ কোশ্চেন মার্ক, সেখান থেকে ঘুরে গিয়ে তারপর নামছে, বাম দিকে গেছে ঠিকই, যেখান থেকে ডাইন সাইড দিয়ে ঘুরে তারপর গেছে, যার জন্য অ্যাওটিক এরিয়া ইজ জাস্ট রাইট টু দা স্টার্নাম, আর পালমোনারি এরিয়া জাস্ট লেফট টু দা স্টার্নাম, ইন দা লেফট এন্ড রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এইখানে কিন্তু পালমোনারি এরিয়া, এটা অ্যাওটিক এরিয়া,
বলবে না। আমরা অনেক কনফিউজ করার জন্য বলি হার্ট সাউন্ড কোথায় শোনা যায় স্যার, মাইটেল এরিয়াতে ফার্স্ট হার্ট সাউন্ড, আর পালমোনারিতে সেকেন্ড হার্ট সাউন্ড। না রে বাবা, চারটা জায়গায় সব হার্ট সাউন্ড শোনা যায়। মানে হার্ট সাউন্ডস আর অডিবল ইন অল দ্য 4 এরিয়াস, বোথ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড। হ্যাঁ, ইন্টেন্সিটি ডিপেন্ড করতে পারে। পালমোনারি এরিয়াতে সেকেন্ড হার্ট সাউন্ডটা বড় বেশি ভালো শোনা যায়, মাইটেল এরিয়াতে ফার্স্ট হার্ট সাউন্ডটা ভালো শোনা যায়। কিন্তু ডাজন্ট মিন যে অন্য এরিয়াতে শোনা যাবে না, সব জায়গায় শোনা যায় সব হার্ট সাউন্ড। যাই হোক, এখানে আসলাম পরে এখানে আমি দেখব, এবং ইফ ইউ ফিল লাইক দ্যাট বাই দিস এই এক্সামিনেশনে, সাপোজ ইউ গট apex beat in the normal position and there is tapping apex beat character and there is a diastolic thrill over here, তার মানে কি তুমি কি ধরতেছো এটা মাইটাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা। মাইটাল স্টেনোসিস যদি হয় তাহলে ব্যাক প্রেসারে পালমোনারি হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি, তাই কি না? কারণ পালমোনারি হাইপারটেনশন ব্যাক প্রেসার সবসময় পিছন দিক ভাববা, তার আগেরটা কি? লেফট অ্যাট্রিয়াম এর আগে কি? পালমোনারি ভেন। পালমোনারি ভেনের আগে কি? পালমোনারি আর্টারি। কথার কথা। তাহলে এখানে পালমোনারি সার্কুলেশন, তারপরে না আছে অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম যদি কোনো রকম যে মাইটাল স্টেনোসিস হওয়া মানে কি লেফট অ্যাট্রিয়াম বড় হয়ে গেছে, প্রেসার ডেভেলপ করছে, তাহলে সেই প্রেসার উইল বি ট্রান্সমিটেড ইনটু পালমোনারি সার্কুলেশন। পালমোনারি যদি বেশি দিন থাকে তাহলে যা পালমোনারি হাইপারটেনশন হয়ে যাবে। আর পালমোনারি হাইপারটেনশন হওয়া মানেই সেকেন্ড হার্ট সাউন্ড কিন্তু লাউড হবে, সেকেন্ড হার্ট সাউন্ড কিন্তু লাউড হবে এবং প্যালপেবল হবে। সেই জন্য তুমি এখানে যদি দেখো বাই দিস টাইম যদি মনে করে থাকো মাইটাল স্টেনোসিস লাইকলি অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে, দেন ইউ শুড প্যালপেট হিয়ার। এখানে দেখো প্রথমে সেকেন্ড হার্ট সাউন্ড প্যালপেবল কিনা, আর যদি দেখো যে হ্যাঁ প্যালপেবল, তাহলে জাস্ট লোকেট দুই ফিঙ্গার, দুই তিন ফিঙ্গার দিয়ে, দুটো ফিঙ্গারে দিয়ে আমরা শান্ত এখানে লোকেট করবো। এখানে কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ড তুমি ই করতে পারবে, প্যালপেবল সেকেন্ড হার্ট সাউন্ড, প্যালপেবল P2 বলি। দেখো দুইটা হার্ট সাউন্ডের কিন্তু দুইটা কম্পোনেন্টই থাকে। ফার্স্ট হার্ট সাউন্ডের কম্পোনেন্ট দুটো হচ্ছে, একটা হচ্ছে মাইটাল ভালভ, দুই নম্বর হচ্ছে ট্রাইকাসপিড ভালভ ক্লোজার। These are the two components of the mitral and মানে ফার্স্ট হার্ট সাউন্ড। আর সেকেন্ড হার্ট সাউন্ডের এরকম দুটো কম্পোনেন্ট থাকে, একটা অ্যাওর্টিক কম্পোনেন্ট, একটা পালমোনারি কম্পোনেন্ট। এবং দুটোর মধ্যে সবচেয়ে আগে কিন্তু আসে অ্যাওর্টিক কম্পোনেন্ট, কারণ অ্যাওর্টার মধ্যে প্রেসার বেশি, সে তাড়াতাড়ি তার ভালভটাকে বন্ধ করে দেয়, প্রেসারের জোরে ভালভ বন্ধ করে দেয়। আর পালমোনারি বেডে হচ্ছে, পালমোনারি এরিয়াতে প্রেসার কম, সেই জন্য অনেকক্ষণ ধরে রক্ত চলতে থাকে, একটু বেশিক্ষণ ধরে রক্ত চলতে থাকে। রাইট ভেন্ট্রিকেলতে রক্ত একটু বেশি সময় ধরে চলতে থাকে, এই জন্য পালমোনারি ভালভটা বন্ধ হয় দেরিতে। and there is a gap A2 P2, সেটা একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা আমি পরে আসছি। তাহলে এখানে আমরা দেখলাম যে এটা প্যালপেবল P2 আছে। এট দ্য সেম টাইম এখানে অ্যাওর্টিক এরিয়াতেও আমরা হাত দিব, ইজ দেয়ার এনি থ্রিল অর নট, এখানেও থ্রিল খুঁজবো, এখানেও থ্রিল খুঁজবো অ্যাওর্টিক এরিয়াতে। অ্যাওর্টিক ভালভে শোনো একটা জিনিস বলি, যদি ভালভের স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে ইউ উইল গেট থ্রিল, ইউ মে গেট থ্রিল। সেই জন্য স্ট্রাকচারাল ডিফেক্ট মানে যদি কোনো রকমের স্টেনোসিস, রিগার্জিটেশন, খেরাবেরা হওয়া, তাহলে তুমি সেখানে থ্রিল পাবে। সাপোজ এখানে তুমি একটা থ্রিল পাচ্ছ, সেই থ্রিলটা এখানে যদি অ্যাওর্টার মধ্যে থ্রিল পাও, সেই থ্রিলটা ক্যারোটিডে যাচ্ছে কিনা, কারণ থ্রিলটা রেডিয়েট করবে ইনটু দ্য ক্যারোটিড, সেটাও তুমি পাইতে পারো এখানে। তো যাই হোক, দিস ইজ দ্য palpation of the precordium. Precordium মানে কি? The part of the anterior chest that overlies the heart. হার্টের উপরে যে anterior chest-এর যে পোরশনটা, সেটাই হচ্ছে বেসিক্যালি precordium। এখন পারকাশন ইউজুয়ালি we don't go for, যায় না। যদি if you feel there is ventricular আরেকটা জিনিস বলে রাখি, হার্ট কিন্তু বড় হয়ে নিচেও নামতে পারে, বেশি সাইডেও চলে যেতে পারে। ভেন্ট্রিকুলার মানে আমরা বলি যে লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট বা লেফট ভেন্ট্রিকুলার এরকম হতে পারে। সুতরাং যেখানে পাইছো সেখানেই বলবা, পরে আসছে। তাহলে এখন আমরা প্যালপেশনে এই জিনিসগুলো দেখে গেলাম। এবং যদি কোনো লেফট প্যারাস্টার্নাল হিপ বা লেফট প্যারাস্টার্নাল লিফট যদি তুমি পাও, ইউ শুড অলসো প্যালপেট দ্য এপিগ্যাস্ট্রিয়াম অর পালসেশন এখানে পাইতে পারো। দেন অসকালটেশন। আচ্ছা, কানের থেকে এটা সরাই দেবো নাকি, না বলে তো অসুবিধা। আচ্ছা দেখো, সাপোজ আমি কানেই বসাইছি মনে করো,
ইউ থিঙ্ক যে আমার কানে বসানো আছে, সাথে সাথে এটা দেখে নিবা ডায়াফ্রামটা অন কিনা। এখন তোমাকে বলা হলো অসকাল্টেট দ্য প্রিকর্ডিয়াম, বুঝতে পারছো? তো অসকাল্টেট দিলে আমরা সবসময় চেষ্টা করবো মাইটাল এরিয়া দিয়ে শুরু করবো। মাইটাল এরিয়া হচ্ছে অ্যাপেক্সটাই হচ্ছে বেসিক্যালি মাইটাল এরিয়া। আমরা যখন দেখবো তখন আমরা একটুখানি স্যারের কাছে পারমিশন, স্যার আমি আই ওয়ান্ট টু লোকেট দ্য অ্যাপেক্স বিকজ আই ওয়ান্ট টু স্টার্ট মাই অসকাল্টেশন ফ্রম দ্য অ্যাপেক্স। স্যার হয়তো বা তুমি যদি এখানে নাও হাত, স্যার মে নট সে এনিথিং। এখানে আমি পাচ্ছি কিন্তু এখন লিডটা এই যে জায়গাটায়, এখান দিয়ে শুরু করো। এখানে পাওয়ার পরে তোমাকে আর এইসব গুনতে হবে না, কারণ তুমি তো আর তোমার অসকাল্টেট করতে বলছো, তুমি অ্যাপেক্সটা লোকেট করতে চাচ্ছ, মানে খুঁজে পেতে চাচ্ছ। ওর পরে স্টেথোস্কোপটা বসাবো বলে, কিন্তু এর মানে এই না যে তোমার অ্যাপেক্সটা এখন বলতে হবে যে আমার এত নম্বর স্পেসে অ্যাপেক্স আছে, এত সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। ইউ নিড নট টু সে ইট। তুমি পাইছো, দ্যাটস অল। এখানে আর গোনাগুনি দরকার নেই, কারণ অসকাল্টেশনে এখানে গুনতে হবে না। যদি প্যালপেশনে বলতে তো গুনতে অবশ্যই হইতো, লোকেশন অফ দ্য অ্যাপেক্স, সাইট অফ দ্য অ্যাপেক্স বলতে হইতো। এখন কি করো, প্রথমে তুমি কি করবা, বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে অ্যাপেক্সটা দেখতে হয়, নিয়ম তাই। ফার্স্ট ইউ শুড সি উইথ দ্য বেল অফ দ্য স্টেথোস্কোপ, এই বসাইলা, খুব লুজলি সফটলি বসাও। বেশি যদি চাপ দাও ইট উইল বিকাম এ ডায়াফ্রাম। এই স্কিনটার গায়ে যদি বেশি জোরে চাপ দাও, স্কিন যদি এর গায়ে বসে যায় এরম ভাবে, তাহলে কিন্তু সে হয়ে যাবে ডায়াফ্রাম। সেই জন্য সফটলি বসাও এরম ভাবে, সফটলি। কিছু মারমার আছে যেটা হচ্ছে লো পিচ মারমার, দ্যাট ইজ বেস্ট হার্ড উইথ দ্য বেল। লো পিচ মারমার, এটা হচ্ছে লো পিচ। হাই পিচ যেগুলো সেগুলো এটা এটা দিয়ে ভালো শোনা যায়। মহিলাদের গলা লো পিচ, পুরুষের গলা হাই পিচ। মহিলাদের এইগুলোর সাথে, এই মহিলা বলে না, এই মারমারটা যে মারমারটা তুমি বিশেষ করে আমি বলে নেই, এটা যেটা হচ্ছে ভাইটাল স্টেনোসিস মারমার, যে লো পিচ মারমার, সেটা ভালো শোনা যায় বেল অফ দ্য স্টেথোস্কোপ। শুধু ভাইটাল স্টেনোসিস না, ট্রাইকাসপিড স্টেনোসিস দুটো একসঙ্গে ভাববে। সেই জন্য আমরা প্রথমে এটা দিয়ে আস্তে করে দেখব। কিন্তু যে কথাটা আমি সবসময় বলি, তোমরা করো কি, এখানে দেখো, আমি দুষ্টামি করে বলি বাম হাতটা একটু মাথার পরে রাখো, বাম হাতটা একটু মাথার পরে রাখো, শয়তানি করি তোমাদের সাথে। আসলে বাম হাতটা রাখতে হবে ক্যারোটিডের পরে। অসকাল্টেশন টোটাল প্রসেসটা, if you forget to put the stethoscope over the chest, don't forget to locate the carotid. বুঝতে পারছো না? ক্যারোটিড কিন্তু বললে হবে না, ক্যারোটিড তোমাকে অবশ্যই ক্যারোটিড হাত দিতে হবে ফুল অসকাল্টেশন প্রসেসটা। কারণ কি, তবে ক্যারোটিড দিয়ে কিন্তু বুঝতে পারো হুইচ ইজ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড এন্ড হুইচ ইজ দ্য সেকেন্ড হার্ট সাউন্ড। ক্যারোটিড ছাড়া বোঝার কায়দা নাই। The heart sound that coincides with the carotid pulsation is the first heart sound. The other is the second heart sound. ওইটার আবার ক্যারেক্টার দরকার নেই। ফার্স্ট হার্ট সাউন্ড ক্যারোটিড সাথে মিলবে, যেটা মিলবে না সেটা সেকেন্ড হার্ট সাউন্ড। বুঝতে পারছো না? ফার্স্ট টু সেকেন্ড হার্ট সাউন্ড ইজ দ্য সিস্টল, আর সেকেন্ড টু ফার্স্ট হার্ট সাউন্ড ইজ দ্য ডায়াস্টল। কথা বুঝতে পারছো? তো সব সময় টাইমিং করতে হয়। এটা তুমি প্রথমে এটা দেখে নিলা, এটা দেখে নিলা একটু, তারপরে এটাকে দেখার পরে যখন তুমি পাইলা ইয়াস ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড তুমি পাচ্ছ, at the same time you are getting a low pitched murmur, এইটার একটা এই যে অ্যাওর্টিক সরি মাইটাল স্টেনোসিসের মারমারটার ছয়টা ওয়ার্ড আছে। একটা হচ্ছে লো পিচ লোকালাইজড, এইটা স্টেথো যদি তুমি জায়গা মতো না বসাও, you will fail to locate the mark. মারছে রে, বাসা থেকে ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, বাকি আমার কথা বলো না, আমি ক্লাস নিচ্ছি কিন্তু আর কথা বলো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে তো। হ্যাঁ শোনো, যেটা বলছিলাম যে ছয়টা ওয়ার্ড দিয়ে সাধারণত আমরা মারমারটাকে ডিসক্রাইব করি। বলি হচ্ছে কি, লো পিচ লোকালাইজড, রাফ রাফ রাম্বলিং, মিড ডায়াস্টলিক মারমার, দুটা আর দুটা এল, দুটা আর দুটা এল।
প্রথম হচ্ছে দুটো এল বানাচ্ছে লো পিচড লোকালাইজড রাফ রামলিং মিড ডায়াস্টলিক মারমার, এটাকেই বলি আমরা সাধারণত। এখানে এই যে মারমারটা তুমি শুনছো, এই মারমারটা শুনছো বাই মিনস অফ কি হয়ে গেল স্টেথোটা কই, হ্যাঁ আছে না, হয়তো আছে। এই যে প্রথমে তুমি কি দিয়ে দেখলা, বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে দেখলা, এই পর্যন্ত তুমি দেখলা। দেখার পরে তুমি আদার পার্টস অফ দ্য এই যে ট্রাইকাসপিড এরিয়া which is actually the fourth area, fourth অথবা ফিফথ ধরতে পারো, fourth intercostal space just left to the sternum, এখানে তুমি হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া, এটাও শোনো। তারপরে তুমি পালমোনারি এরিয়া শোনো, তারপর হচ্ছে তুমি ইসে শোনো, কি বলার নাম, অ্যাওটিক এরিয়া শোনো। and if you get any murmur in the aortic area particularly যদি সিস্টোলিক হয়, কিন্তু তোমার হাত কিন্তু এখানে বরাবর, তুমি যে শুনতেছো সব কিন্তু এরকম, সব কিন্তু এইরকম, সব কিন্তু এরকম, and you got a systolic murmur in the aortic area, you should you should auscultate the carotids also, বিশেষ করে রাইট ক্যারোটিড তোমাকে auscultate করতে হবে with advice to the patient to hold his breath। এখানে শ্বাস নিলে কিন্তু মারমারটা বুঝতে পারবেন না, হাই পিচ মারমার থাকে, পেশেন্ট বলতে পারবে আপনি শ্বাস নেন, শ্বাস ছেড়ে ধরে রাখেন, ধরে রাখলো তুমি এখানে শুনলা। whether it is transmitted radiating into the aorta into the carotid রেডিয়েট করবে, যদি ইজেকশন সিস্টোলিক অথবা সিস্টোলিক মারমার অ্যারাইজিং ফ্রম দ্য aorta aortic valve, তাহলে কিন্তু ইট উইল রেডিয়েট ইনটু দ্য গ্রেট আর্টারি। করলা, করার পরে তোমার ম্যানোভার, এখন ম্যানোভারের প্রশ্ন, তুমি ওখানে একটা মারমার পাইছিলা কিসে, এখানে তুমি ই দিয়ে মারমার পাইছিলে একটা, সে মারমারটাকে তুমি আরো বেশি সুন্দর বোঝার জন্য ইউ শুড টেল দ্য পেশেন্ট টু, আপনি একটু বাম দিকে ঘুরে যান, অত এটুকু করলেই হবে, এবং তুমি আবার বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে ওই মারমারটাকে একটু ভালো করে দেখো। পেশেন্টকে বলতে হবে আপনি শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন, মানে এট দ্য ফেজ অফ এক্সপিরেশন, এক্সপিরেশন ফেজে, আমি পরে এটা এক্সপ্লানেশন দিচ্ছি, শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন, ইট উইল অ্যাকসেন্চুয়েট, দিস মারমার উইল অ্যাকসেন্চুয়েট, তার মানে পেশেন্টের এই মারমারটা আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে যদি ইফ ইউর স্টেথোস্কোপ ইজ ইন প্রপার পজিশন, যদি না থাকে এটা সো মাচ লোকালাইজড তুমি নাও পাইতে পারো, কিন্তু সেই জন্য ওই জায়গায় পড়তে হবে। আমি দেখছি অনেকে, আমরা বন্ধুরা গেছি কেস দেখতে, হয়তো আমি পাইছি মাইটেল মারমার পাচ্ছি মিড ডায়াস্টলিক, আমার বন্ধু বলে ধর বেটা মিথ্যা কথা কইস, আমি কেন নাই, দেখি ভালো করে দেখতো, আমি আমার জায়গা মতো ধরে দিচ্ছি, ঠিক কথা বলছিস, কিংবা উল্টা হয়েছে আমি পাই নাই, ওকে বেটা পাইস নাই, দেখ তো দেখাই দিচ্ছে। যাই হোক, এটা সো লোকালাইজড মারমার, এবং এইখানে পেশেন্টের এক্সপিরেশনে লেফট ল্যাটারাল পজিশন ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশন কেন, লেফট ল্যাটারাল পজিশনে হার্ট দ্য অ্যাপেক্স দ্য এরিয়া ইউ আর লোকেট মানে হিয়ারিং, ওটা কামস নিয়ার দ্য চেস্ট ওয়াল, চেস্ট ওয়ালের কাছাকাছি চলে আসে, এবং ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশন ডিউরিং ইনস্পিরেশন দেখা যায় কি রক্ত ম্যাক্সিমামই বুকের মধ্যে জমা হয়ে যায়, বিকজ অফ ডিক্রিজ ইন্টারথোরাসিক প্রেসার, এটা দেখা যায় যে ভাস্কুলার কম্পার্টমেন্ট ইন দ্য পালমোনারি বেড এটা এক্সপ্যান্ড করে, শ্বাস নিলা ভাস্কুলার বেডটা কম এক্সপ্যান্ড করে, ম্যাক্সিমাম ব্লাড ইজ অ্যাকোমোডেটেড উইদিন দিস ভাস্কুলার সার্জারি, অনেক ব্লাড অ্যাকোমোডেটেড হয়, and less, a bit less blood goes into the left atrium to the left ventricle, যখন ওদিকে কম যায় তখন মারমার গুলো প্রমিনেন্স কম হয়ে যায় ডিউরিং ইনস্পিরেশন, এক্সপিরেশনের সময় উল্টা, এক্সপিরেশন লাং স্কুইজ করে রক্ত সব লেফট সাইডে পাঠায় দেয়, পাঠায় দিলে ম্যাক্সিমাম ব্লাড গোজ ইনটু দ্য লেফট সাইড, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এন্ড যখন যে মারমারটাই থাকুক না কেন দ্যাট বিকামস অ্যাকসেন্চুয়েটেড ডিউরিং লেফট সাইডে যার অরিজিন, লেফট যে মারমারের লেফট সাইডে অরিজিন, মনে করো মাইটাল ভালভ অথবা অ্যাওর্টিক ভালভ, সে লেফট সাইডে অরিজিন, during expiration it will be prominent because more and more blood is going to the left side during expiration, inspiration is উল্টা, সেই জন্য তুমি এখানে যখন মারমার পাবে আর that will left lateral position breath held in expiration ভালো শোনা যাবে, আর যদি তুমি বেজে মারমার পাও কিংবা ট্রাইকাসপিড এরিয়াতে মারমার পাও, পেশেন্টকে বসাও, বসেন তো,
ক্যারোটিডে কিন্তু কনস্ট্যান্ট হাত থাকবে। পেশেন্টের সামনের দিকে ঝুঁকে পড়তে বলবো এবং পেশেন্টকে বলবে আপনি শ্বাস নেন, শ্বাস ছেড়ে ধরে রাখেন, ধরে রাখেন। এখন তুমি শোনো। তবে কোন কোন বইতে যেটা রাইট সাইডের মারমার অরিজিন, সাপোজ ট্রাইকাসপিড ভালভের মারমার অথবা পালমোনারি ভালভের মারমার, সেটা দ্যাট শুড বি বেস্ট হার্ড ডিউরিং ইন্সপিরেশন, কারণ ইন্সপিরেশন রাইট সাইডে ব্লাড বেশি আসে। সুপ্রা ভেনা কাভা, ইনফ্রা ভেনা কাভা থেকে ব্লাড রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকুলার দিকে ব্লাড বেশি আসে। এখন আমি অনেক জায়গায় দেখছি আবার না বলছে ব্রেথ হেল্ড ইন এক্সপিরেশন, ঠিক আছে তাই। তো এটা অস্কালটেশন। Auscultation is never completed until you hear the base of the lung. Base of the lung তোমাকে অবশ্যই শুনতে হবে, because there is good relationship between the base of the lung and the heart failure. যদি left ventricular failure, you will get crackles into the base of the lung, in the base of the lung. এটা পর্যন্ত, এই পর্যন্ত তোমাদের জন্য অনেক কথা আছে। এই যে ক্র্যাকলস, এটা তিন ধরনের ক্র্যাকল থাকে। এখন এটাকে রেসপিরেটরি সিস্টেম বলা ভালো। তো অস্কালটেশন এইভাবে শুনবে। এনি পয়েন্ট মিসড, ইউ ক্যান টেল মি যে এটা স্যার মিস যাচ্ছে। অস্কালটেশনে আরো অনেক কিছু আছে, যেমন তুমি আউটি রিগার্জিটেশন যদি শুনো পাও, ইউ শুড অস্কালটেট ওভার দ্য ফিমোরাল আর্টারি ফর পিস্টল শট সাউন্ড। ঠাস ঠাস করে পিস্টল শট সাউন্ড হতো। বেসিক্যালি আমি পেয়েছি এত সুন্দর, মনে হচ্ছে কেউ গুলি করতেছে, ওখানে অস্কালটেট করা যেতে পারে। কথা বুঝছো? তারপরে এই যে কার্ডিও রেসপিরেটরি সরি কার্ডিওভাস্কুলার সিস্টেমে আরো কিছু অ্যাডিশনাল জিনিস আছে যেগুলো ফর পোস্ট গ্রাজুয়েশন লাগে, সেগুলো পারমিশন নিতে হয়। যেমন স্যারদেরকে বলতে হয় স্যার আই ওয়ান্ট টু পারকাস দ্য পস্টেরিয়র রেসপিরেটরি বা পারকাস দ্য ওই পিছনের যে ইন্টারকস্টাল স্পেস ডাউনওয়ার্ড নিচের দিকে, টু সি ওয়েদার ইজ দেয়ার এনি ফ্লুইড কালেকশন ইন দ্য প্লুরাল স্পেস। যেমন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি হয়, তাহলে দেখা যাচ্ছে কি দেয়ার প্লুরাল স্পেসে লেফট ভেন্ট্রিকুলার না ভেন্ট্রিকুলার ফেলিওর অ্যাজ হোল দেখা যাচ্ছে যে তোমার প্লুরাল এফিউশন থাকতে পারে। দুই নম্বর হচ্ছে ইউ ক্যান হ্যাভ দ্য প্লুরাল এফিউশন, যদি কেউ ড্র করে থাকে তাহলে মার্কও পাইতে পারো তুমি। তুমি অ্যাবডোমেন মে প্যালপেট যে লিভার এনলার্জ কিনা, কারণ লিভার এনলার্জমেন্টের একটা বড় কারণ হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর, তোমরা শুনছো, বা রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওরও বলো না কেন। অথবা তুমি যদি মাইটেল সরি ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকে, পালসেটাইল লিভার পাবা, লিভার পালসেটাইল করবে, লিভার বড় হবে, পালসেট করবে। বুঝতে পারছো না? তুমি ইউএ কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনে তুমি বলতে পারো স্যার আই ওয়ান্ট টু সি দ্য পেরিফেরি অলসো, টু সি এনি সায়ানোসিস অর টু সি এনি ইডিমা, আমি দেখতে চাই স্যার। ইউ ক্যান টেক পারমিশন, বলে থাকতে পারে ফেলিয়ার কন্ডিশনে। তো দিস ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনে মোর অর লেস এরকম। আরো অনেক ইম্প্যাকশন আছে বাবা, এগুলো বলে শেষ কর। যেমন তোমার কথা বলতে, দিস পেশেন্ট হ্যাভ সাইনোস্ট্রোকস ব্রিদিং, শ্বাস নিচ্ছে না, সাইনোস্ট্রোকস ব্রিদিং নাম শুনছো না? অল্টারনেট দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে একবার একবার শ্বাস লম্বা, মানে অ্যাপনিয়া হাইপার অ্যাপনিয়া, অ্যাপনিয়া হাইপার অ্যাপনিয়া, এই তো মানে কোনো কোনো সময় দেখা যাচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কোনো সময় হচ্ছে হাইপার ভেন্টিলেশন হচ্ছে। যখন হার্ট বন্ধ হয়ে যায় তখন পেশেন্ট ইউজুয়ালি বিকামস আনকনশিয়াস অথবা তার চলে যায় অ্যাজ এ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, অথবা পেশেন্ট মে হ্যাভ, এগুলাই আর কি মোটামুটি। কোনো পয়েন্ট বাদ গেলে বলো আমাকে। হ্যাঁ, এটা মোটামুটি অস্কালটেশন। বলো, তোমরা প্রশ্ন করো। স্যার হচ্ছে অস্কালটেশনে স্যার হচ্ছে চারটে এরিয়াতেই তো স্যার বেল দিয়ে লিসেন করব না স্যার? না না, বেল দিয়ে না, পরে আমি ঘুরাইছি তো। জি স্যার, বেল দিয়ে মেনলি ধরা হবে যে তোমার অ্যাপেক্সটা বা এটা মাইটাল এরিয়া, মাইট্রাল এরিয়া স্যার, বাকিগুলো মাইটাল স্যার এরিয়া। হচ্ছে ইয়ে দিয়ে স্যার। অন্যগুলো জায়গায় সাধারণত হার্শ মারমার পাওয়া যায়। জি স্যার। আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় যে অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার যেটা, সেটাও কিন্তু হাই পিচ মারমার, সেটা বেল দিয়ে ভালো শোনা যাবে, সে অ্যাট দ্য সেম টাইম সেটা ডায়াফ্রাম দিয়েও শোনা যায় ভালো, কিন্তু অত হাই পিচ না, দ্যাট অফ লাইক দ্যাট অফ দ্য মাইটাল স্নোসিস অর ট্রাইকাসপিড স্নোসিস যে মারমার যত হাই পিচ, সরি হাই না, লো পিচ, যত লো পিচ ওই অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমা কিন্তু অত লো পিচ না, অত লো পিচ না। অনেক সময় প্রশ্ন করি আমরা যে হোয়াট আর দ্য কজ অফ মিড ডায়াস্টোলিক মারমার, তুমি তো ন্যাচারালি বলবা যে মাইটাল স্নোসিস আর ট্রাইকাসপিড স্টেনোসিস,
অনেক সময় দেখা যায় অ্যাট্রিয়াল মিক্সোমা একটা টিউমার মতো, মিউকাস কন্টেনিং টিউমার একটা, which may obstruct the valve, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা মাইটাল ভালভ এরিয়াটা সে বন্ধ করে দিতে পারে। দেওয়ার পরে লাইক দ্যাট অফ দ্য মাইটাল স্টেনোসিস সে দেখা যাচ্ছে যে যেটা বন্ধ করে দিচ্ছে। ওখানেও কিন্তু একটা মারমার পাওয়া যায়, মিড ডায়াস্টলিক মারমার। আরো কারণ আছে, অস্টিন ফ্লিন মারমার। অ্যাওর্টিক রিগার্জিটেশন যখন হয় তখন দেখা যায় যে এত জোরে রক্ত আসতে পারে যদি বড় রিগার্জিটেশন হয়, that it can vibrate the mitral valve যে anterior cusp যেটা আছে, anterior cusp কে এটাকে ভাইব্রেট করে একটা মিড ডায়াস্টলিক মারমার দিতে পারে। দ্যাট ইজ কল্ড অস্টিন ফ্লিন মারমার। অনেক ক্যারিকোমস মারমার মাইটাল অফ ই, কি বলে, রিমেটিক ফিভার, যেখানে মিউকোসা অফ মানে এন্ডোমেট্রিয়াম বা এন্ডোকার্ডিয়াম অফ দা লেফট, মানে ভালভস, যেগুলা ভালভ তো এন্ডোকার্ডিয়াল ফোল্ড, তো ওখানে দেখা যায় ইনফ্লেমড হইয়া বিকামস থিকেন্ড এন্ড মে অ্যাক্ট অ্যাজ এ স্টেনোস ভালভ। ঠিক হয়ে গেলে মনে করো এন্ডোকার্ডিয়াম যদি ঠিক হয়ে যায় অফ দা মাইটাল ভালভ, তো এটা ন্যারোইং করবে কিছুটা, ওই মাইটাল ভালভ অরিফিসটাকে ন্যারোইং করবে, তখন একটা মিড ডায়াস্টলিক মারমার পাওয়া যেতে পারে। এটাকে বলা হয় কি ক্যারিকোমস মারমার। বুঝতে পারছো? অনেক ধরনের আছে, এগুলো অবশ্য তোমাদের বলতে চাই না এই জন্য যে তোমরা বললে পাজল হয়ে যাবা, তখন দেখা যাবে এগুলো নিয়ে মাথায় ঘামাবা, অত দরকার নাই। মিড ডায়াস্টলিক মারমার কখন পাওয়া যায়? প্রথম বলবো মাইটাল স্টেনোসিস, আর একটু পাড়া পিটা বেরিয়ে গেল ট্রাইকাসপিড স্টেনোসিস। দো ট্রাইকাসপিড স্টেনোসিস ভেরি রেয়ার, একমাত্র কার্সিনয়েড সিনড্রোমের দিকে, ওই সমস্ত কার্সিনয়েড সিনড্রোম, ওই সমস্ত কন্ডিশনে ট্রাইকাসপিড স্টেনোসিস হয়। ট্রাইকাসপিড ইজ নট ইউজুয়ালি কমন না। রাইট সাইডে ভালভুলার লেশন ভেরি আনকমন। বুঝতে পারছো? আর একটা জিনিস পাইলা, হ্যাঁ আমি পাইছি একটা মিড ডায়াস্টলিক মারমার, আর কিছু খুঁজবে না তা না, কিন্তু তোমাকে ওই অ্যাওর্টার মধ্যে খুঁজতে হবে, কারণ অ্যাওর্টিক ভালভ এবং মাইটাল ভালভ কিন্তু একসঙ্গে এফেক্টেড হতে পারে এই রিউমেটিক এন্ডোকার্ডাইটিসে, রিউমেটিক ভালভুলার ডিজিজে, দুটোই একসঙ্গে আছে। সুতরাং একটা মারমার পেয়ে লাফাই উঠলা আর একটা খুঁজলা না, এটাও হবে না। যাই হোক, আমি তোমাদের ব্যাচ বলে আমি বলতেছি, তোমরা যেহেতু নর্মাল রেগুলার ব্যাচ, তোমাদের এই আইডিয়াগুলো মাথায় নিয়েই চলতে থাকো, তাহলে ভবিষ্যতে দেখা যাবে কি তোমরা আরো বেশি এনকারেজড হবে টু গো ফর আমাদের মেডিসিনের স্পেশালিটি হওয়ার জন্য, তোমরা আরো বেশি এনকারেজড হবে। ভালো জিনিস আর দেখার মতো জিনিস, অ্যাজ ইফ ইউ আর ডিসকভারিং সামথিং। ডিসকভারের সাথে হচ্ছে কি যে কোনো জিনিস আছে সেটাকে খুঁজে পাওয়া, যেমন আমেরিকাকে ডিসকভার করছিল কলাম্বাস। আচ্ছা যাই হোক, এরপরে আজকে কটা বাজে? হ্যাঁ, 12:40। না কিন্তু ক্লাস তো হলো না, আমি তো 3টা সিস্টেম করতে চাচ্ছি আজকে। আর একটু রেস্ট নিয়ে আবার একটু ক্লাসটা নিব। আমি রেসপিরেটরি সিস্টেমটা শেষ করতে চাচ্ছি, শেষ করলে কালকে নেক্সট ডেতে আমি 2টা সিস্টেম বেশ রাখবো, একটা হচ্ছে অ্যাবডোমেন আর একটা নার্ভাস অনেক সময় নেবে, এই জন্য আমি আজকে 3টা কমপ্লিট করে দিয়ে যাই। আমি এক্সামিনেশনে আমার 2টা ক্লাস পাবো, আমি বেসিক্যালি 5 দিনের মধ্যে 2টা আমার, 2টা অমিত স্যারের, আর একটা মাহবুব স্যারের। মাহবুব স্যার নাই আপাতত স্পটে, তা নাহলে মাহবুব স্যারের হয়তো ক্লাস একটু বেশি দিতাম, কিন্তু সে আসলে গেছে একটু দূরে, রংপুরে গেছে। শেষ স্যাটারডেতে ক্লাস নেবে তোমাদের। আর বাই দিস টাইম কালকে অমিত স্যারের ক্লাস খুব ভালো, কিন্তু সে পোস্ট গ্রাজুয়েশনের ক্লাস নেয় এবং খুবই সে একটা ট্যালেন্টেড পারসন, এবং সে যে যে টিপস গুলো দেবে তোমাদেরকে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং লাইকলি যদি আমাদের মধ্যে কোনো একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে হি মে কাম ফরওয়ার্ড টু বি দ্য এক্সামিনার, মাইন্ড ইট। সুতরাং ইম্পর্টেন্স দিয়ে তার ক্লাসটা করবে, 2টো ক্লাস করবে, 2টো ক্লাসে দেখবা তোমরা অনেকটা ভালো জিনিস পাবে। স্যারের সাথে যোগাযোগ করছিলে, উনি রাজি তো? ঠিক তো? আচ্ছা। এবং সে খুবই একটা ব্রিলিয়ান্ট মানুষ, তাকে তাকে অনুসরণ করো, খুব ভালো রেজাল্ট পাবে তুমি। আমি একটু রেস্ট নিয়ে আবার রেসপিরেটরি সিস্টেমটা শুরু করি, কথা বুঝছো? কারণ এগুলো সময় পাওয়া যায় না, এই 2 মিনিট একটু দেখি, তোমরা একটু কিছু খাওয়া দাওয়া করো, একটু খাওয়া দাওয়া করো, খেলে মাথা ব্রেনটা পরিষ্কার থাকবে। আমার তো খিদে লাগছে, কিন্তু খুব উপায় নাই। না না না, হ্যাঁ, না না না, আমি শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। রেসপিরেটরি সিস্টেম বেশি কিছু বলার না।